আচ্ছা, আমাদের গতকালকে আমাদের মনে হয় 42 না কত পর্যন্ত আমরা প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে 43 থেকে আমরা শুরু করবো। হ্যাঁ, তো 43 থেকে এখানে। আচ্ছা, একটু দাঁড়ানো, স্লাইডটা ফুল আসতেছে না কেন? আচ্ছা, ফুল না আসলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে 43 নম্বর বলছে যে একটা ঘড়ির দাম 18% কমে গেল। 2 দিন পর আবার হচ্ছে 25% বেড়ে গেল। যদি ঘড়িটি 18% কমার পরে দাম হচ্ছে 4100 টাকা হয়, তবে মূল দাম এবং বর্তমান দামের পার্থক্য কত? আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে উম, মূল দামটা আমরা আগে বের করি। মূল দামটা হবে, দেখেন এনারা বলছে যে 18% কমার পর হচ্ছে 4100 টাকা। হ্যাঁ, তাহলে এই যে 4100 টাকা, এটা হচ্ছে 18% কমার পর, মানে এটা হচ্ছে 82%। তাহলে গুণন 100 দিলে আমরা মূল দাম পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে উম এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 50, আর 2 দিয়ে কাটলে এটা 41, 41 দিয়ে কাটলে এটা 100, তার মানে 5000। মূল দাম হচ্ছে 5000 টাকা। হুম। আচ্ছা, এরপরে 18% কমার পরের দাম, 18% কমার পর আহ, দাম কত হবে? 4100 টাকা। ঠিক আছে, 4100 টাকা। আচ্ছা, এরপরে বলছে এখান থেকে আবার 25% বেড়ে যাবে। তাহলে 25% বাড়ার পরে দাম হবে, 25% বাড়ার পর দাম হবে, এই যে 4100 টাকা এখন আছে, এটা 25%, মানে এটা হচ্ছে মূল দাম, তাই না? তাহলে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে 125 দিয়ে গুণ করবো, যেহেতু 25% বাড়বে। তাহলে আমাদের হচ্ছে মূল দাম আমরা হচ্ছে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটা এটা কাটা। তাহলে এটা হচ্ছে 40 4000, আর 40 25 হচ্ছে 1000, 5000, 5125 টাকা হবে। হম, 5125 টাকা। তো এখন বলছে যে এই যে আমাদের মূল দাম 5000 টাকা, আর হচ্ছে এখানে আছে এইটার দাম 5125 টাকা, এটার পার্থক্য কত? তাহলে পার্থক্য কত টাকা হচ্ছে? পার্থক্য দুইটার হচ্ছে 5125 টাকা থেকে 5000 টাকা বাদ দিলে হয় হচ্ছে 125 টাকা হচ্ছে পার্থক্য। ওকে, ক্লিয়ার সবার? এই সবাই বুঝতে পারছেন এটা? মারুফ বলেন। উম, আহ, স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, মানে এখানে আমাদের এখানে বলছে 18% কমার পরে দাম হচ্ছে 4100 টাকা। হ্যাঁ, তাহলে এটা যেহেতু 18% কমের পর 4100, তাহলে আর থাকে কত পার্সেন্ট? থাকে হচ্ছে 82%, না? তাহলে এটাকে 82 দিয়ে ভাগ করলে 1% হবে, 100 দিয়ে গুণ করলে আমরা মূল দাম পেয়ে যাবো 5000 টাকা। 18% কমার পরের দাম 4100 টাকা লেখায় আছে। এখন এইটাকে আবার 25% বাড়াতে হবে। 25% বাড়ানো মানে কি? এটা আপাতত 100% আছে, এটাকে 100 দিয়ে ভাগ করলে 1% হবে, 125 দিয়ে গুণ করলে 125% হয়ে যায়। মানে 25% বাড়ানো মানে কি? 100-র উপরে 25%, তাহলে 125% হবে 5125 টাকা। এখন বলছে এই দুইটার পার্থক্য কত? হুম, পার্থক্য হচ্ছে 125 টাকা। আচ্ছা, এর পরেরটাতে চলে যায়। পরেরটাতে বলছে যে একটা পানিপূর্ণ পাত্রের ওজন 10 কেজি। যদি এর থেকে 7 ভাগের 3 ভাগ পানি সরানো হয়, তার ওজন হবে হচ্ছে 7 কেজি। তাহলে হচ্ছে পানিপূর্ণ পাত্রের পানি শূন্য পাত্রের ওজন পূর্ণ পাত্রের শতকরা কত শতাংশ? আচ্ছা, মানে এখানে আমাদের একটা
ধরেন বালতি আছে, এই বালতিটার হচ্ছে এই বালতিটার হচ্ছে ভিতরে 10 কেজি 10 লিটার পানি আছে, হ্যাঁ 10 লিটার পানি আছে। বুঝতে পারছেন বিষয়টা কি? 10 লিটার পানি আছে, মানে 10 লিটার পানি সহ 10 লিটার, 10 লিটার মানে ওজন, পানি সহ 10 লিটার মানে বালতি এবং পানি সহ 10 লিটার। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম। মানে বালতি এবং পানি সহ হচ্ছে 10 লিটার, এর মধ্যে পানি আছে এবং বালতি আছে, এই দুইটা মিলে হচ্ছে 10 লিটার। আচ্ছা, এখন বলছে যদি এর থেকে 7 ভাগের 3 ভাগ পানি সরানো হয় তাহলে ওজন হবে 7 কেজি। মানে হচ্ছে আপনার এখানে ধরেন এই বালতি থেকে আপনি পানি কিছুটা সরাই ফেলছেন, হ্যাঁ। হ্যাঁ, এই যে এখান থেকে ধরেন এবার এবার হয়েছে কয় লিটার? 7 লিটার। হুম। এবার হয়েছে হচ্ছে 7 লিটার। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা সহজ কথা চিন্তা করেন যে এই পানির 7 ভাগের 3 ভাগ সরানোর পর হলো হচ্ছে 7 লিটার, তার মানে 3 লিটার পানি চলে গেল না? পানি ফেলাই দিল কয় লিটার? 3 লিটার। হুম। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে পানি যেটা আছে তার 7 ভাগের 3 ভাগ সমান সমান হচ্ছে কয় লিটার? 3 লিটার। বা পানি হচ্ছে 3 3 উঠে গেলে 7 লিটার। তার মানে এই গোটা বালতিতে পানি আছে হচ্ছে 7 লিটার। এখন তাহলে বালতির ওজন কয় লিটার? বালতি পানি সহ যদি 10 লিটার হয়, 7 লিটার পানি বাদ দিলে 3 লিটার হচ্ছে বালতি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন বলছে যে শতকরা কত, মানে আমাদের বলছে পানির শূন্য পাত্র, শূন্য পাত্র হচ্ছে 3 লিটার, আর পূর্ণ পাত্র 10 লিটার। তাহলে 10 লিটারের মধ্যে 3 লিটার কত গুণন 100, তার মানে 30%। ঠিক আছে, 30%। 30% শতকরা কত? তাহলে 30%। বুঝছেন কি সবাই? আচ্ছা, আকলিমা বলেন। স্যার এখানে তো কেজির হিসাব বলছে, আর স্যার 7 ভাগে 3 অংশ হলে 7 কেজি হয়। স্যার 7 কেজি ধরে যদি আমরা করি তাহলে কি সহজ হবে না? কোন? না 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 না, আপনি ভুল বুঝতেছেন। এটা 7 ভাগের 3 ভাগ পানি সরানো হলো মানে ফেলে দেওয়া হলো। 7 ভাগের 3 ভাগ পানি ফেলে দেওয়ার পরে ওজন দিয়ে দেখছে যে 7 কেজি হচ্ছে। তার মানে কি, যেটুকু পানি ফেলে দিছে সেটা 3 কেজি ফেলে দিছে না? জি স্যার। মানে আপনার পানি তো আগে ছিল, পানি সহ 10 লিটার ছিল, ফেলে দেওয়ার পর ওজন দিয়ে দেখে 7 লিটার, তাহলে পানি ফেলে দিল 3 লিটার। এই যে ফাঁকা জায়গা 3 লিটার পানি ছিল, সেই কতটুক পানি ফেলাই দিল? 7 ভাগের 3 ভাগ ফেলাই দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার 7 লিটার, তার মানে এই উপরের টুকু হচ্ছে 7 ভাগের 3 ভাগ। তাহলে মোট যা পানি ছিল তার 7 ভাগের 3 ভাগ হচ্ছে 3 লিটার, তাহলে মোট পানি হবে বালতিতে 7 লিটার। তাহলে বালতিতে 7 লিটার পানি থাকলে বালতির ওজন 3 লিটার। তাহলে এই খালি বালতি পূর্ণ বালতির কত পার্সেন্ট? তাহলে 10 লিটারের মধ্যে 3 লিটার। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, পরেরটাতে যাই। জি স্যার। তারপরে বলছে যে আহ, এখানে বলছে একজন চেয়ার বিক্রেতা 150টি চেয়ার বিক্রি করে আপনার 30টি চেয়ারের না না, কেজি হিসাবের লিটার হিসাব ডিফারেন্ট না, একই হিসাব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের হচ্ছে এসআই পদ্ধতিতে, যে ম্যাট্রিক পদ্ধতি যেটা আছে, এসআই পদ্ধতি বলে যেটা, এসআই পদ্ধতিতে লিটারও যতটুকু কেজিও ততটুকু হবে। হুম। এটা আমাদের দেশে দেখবেন অনেক ফ্রড ব্যবসায়ী কিছু এরম উদ্ভট কিছু আহ, মানে বুদ্ধি বের করছে। এটা সম্পূর্ণ বানোয়াট কথা। কেজি লিটার মানে আপনার এককটা হচ্ছে তরল পদার্থের একক হবে হচ্ছে লিটার,
আর কঠিন পদার্থের একক হবে, ভরের একক হবে হচ্ছে কেজি। হুম। আর আপনার আপনার যদি অন্য হিসাবে যান, যেমন মানে আপনার এফসি, মানে হচ্ছে যেটা পদ্ধতি এফসি মানে আপনার পিএস পদ্ধতিতে যান, তাহলে ফুট পাউন্ড সেকেন্ডে যখন যাবেন আপনি, তখন পাউন্ডের হিসাবের সাথে আপনার একটু গরমিল হবে। কিন্তু এসআই পদ্ধতিতে কেজি মানে কিলোগ্রাম, আর লিটার মানে তরল পদার্থ, একই ওজন হবে। হ্যাঁ, এটার মধ্যে কোনো তফাৎ নেই। 1 লিটার তেল আর 1 কেজি ফুলকপি একই সমান হবে। এটা যদি আপনার ভুলভাল কেউ বলে, এটা ভুল বলছে, তার কোনো ধারণা নেই। এবং দেখবেন এগুলো দোকানদার অনেক অনেক মানে মিথ্যা কথা বলে এগুলা নিয়ে, এগুলো সঠিক না। আর আপনার বিভিন্ন পদ্ধতি আছে, আমরা জানি মেট্রিক পদ্ধতি আছে, তারপরে ফুট পাউন্ড সেকেন্ড আছে, তারপরে এসআই পদ্ধতি আছে, 7-8 রকমের পদ্ধতি আছে। আপনাদের একটা ক্লাস আছে এগুলোর উপরে, যে মেজারমেন্টের যে ক্লাস আছে, সেটাতে আমরা এগুলো শেখাবো। হ্যাঁ, যে কোন পদ্ধতিতে কি মনের সাথে আপনার আম, মানে ইয়ের সম্পর্ক আছে, বিভিন্ন রকম মানে পার্থক্য আছে, সেগুলো ভিন্ন ব্যাপার, কিন্তু লিটার আর কেজি এক হবে। আচ্ছা, একজন চেয়ার বিক্রেতা 150টি চেয়ার বিক্রি করে 30টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হচ্ছে লাভ করে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে শতকরা লাভের হার কত? মানে এখানে বলছে 150টা চেয়ার বিক্রি করছে সে, বিক্রি করে 30টা চেয়ার বিক্রি করলে যে লাভ হতো সেই টাকা তার লাভ হয়েছে। বুঝতে পারছেন? এখন 30টা চেয়ার বিক্রি করলে কত টাকা লাভ হতো তা তো আমরা সঠিক জানি না। 30টা চেয়ার বিক্রির টাকার সমান তার হচ্ছে লাভ হয়েছে। তাহলে শতকরা লাভের হারটা কত, এটা আমাদেরকে হচ্ছে বের করতে হবে। হ্যাঁ। তো এইটা হচ্ছে মানে সহজ উপায়টা হচ্ছে একটা চেয়ারের ক্রয় মূল্য 1 টাকা ধরে নেওয়া। এটার জন্য খুব তাড়াতাড়ি হবে অঙ্কটা। তাহলে আমরা লিখবো, মনে করি প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য 1 টাকা, এভাবে ধরে নেবেন। তাহলে আপনার যদিও 1 টাকা হয় না, তারপরেও মানে আপনার প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। হুম। তাহলে হচ্ছে 150টা চেয়ারের ক্রয় মূল্য কত হবে? 150 টাকা। ক্রয় মূল্য না, সরি, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 101 টাকা। প্রতিটি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে আপনার 150টার বিক্রয় মূল্য কত হবে? 150টির বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা, তাই না? 150 টাকা। এই এইটার ক্রয় মূল্য কত? এই 150টার ক্রয় মূল্য কত? এই যে 150 টাকা আছে না, এর ভিতরে 30 টাকা লাভ আছে। বুঝতে পারছেন? 30টার দাম লাভ আছে, তাহলে 30 টাকা বাদ দেন, তাহলে আপনি ক্রয় মূল্য পেয়ে যাবেন 120 টাকা। তাহলে শতকরা লাভ কত? তাহলে 120 টাকাতে লাভ হয়েছে 30 টাকা। তাহলে 120 টাকার উপরে আমাদের 30 টাকা লাভ, গুণন 100 টাকা। ঠিক আছে? তাহলে এটা দিয়ে কাটলে 4, এটা দিয়ে কাটলে 4 25, অর্থাৎ 25% লাভ হবে। ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, এরপরে চলে, এইগুলো অঙ্ক আর করার দরকার নাই আপনার, এটা লাগবে না। এটা সহজ অঙ্ক আছে। আমরা একবারে চলে যাব 48-এ। 48-এ বলছে যে চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 150 টাকায় হচ্ছে 750 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি চাল হচ্ছে উম, কম পাওয়া যায়। তাহলে 1 কেজি চালের বর্তমান দাম কত? আচ্ছা দেখেন, আপনার বাজেট হচ্ছে 750 টাকায় আছে, কিন্তু আপনি আগের থেকে কি করছেন, 5 কেজি চাল কম পাচ্ছেন। এটার কারণটা কি? কারণ এই যে 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখবো হচ্ছে 20% বৃদ্ধি পেলে, 20% বৃদ্ধি পেলে 750 টাকায়, 750 টাকায় বাড়ে কত টাকা? এই 750 টাকার 20% করলেই হবে 750 টাকার 20%। তাহলে এটা কত হবে? 150 টাকা। 150 টাকা। এই যে 150 টাকা,
এটা 5 কেজি চাল কম পাওয়া যাচ্ছে, তার মানে আমরা লিখবো হচ্ছে 5 কেজি চালের দাম 150 টাকা। 5 কেজি চালের মূল্য হচ্ছে 150 টাকা। 5 কেজি চালের মূল্য হচ্ছে 150 টাকা। তাহলে 150 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত? 150-কে আপনার 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 30 টাকা। অর্থাৎ হচ্ছে এখানে বলছে 1 কেজি চালের দাম কত? 30 টাকা। হুম। আচ্ছা, হয়েছে, সবাই বুঝতে পারছেন এটা? আচ্ছা, এরপরটাতে চলে যায় তাহলে। পরেরটাতে বলছে যে আপনার হচ্ছে একটা পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 42, একজন 133 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। হ্যাঁ, 42% হচ্ছে পাস নাম্বার। তাহলে 133 পেয়েছে, আরো 35-এর জন্য ফেল করেছে, তার মানে 168 পেলে পাস। তাহলে আমরা বলতে পারি যে মোট মোট নম্বরটা হবে কত? মোট নম্বরটার যেটা নাম্বার থাকে তার হচ্ছে 42% যদি আপনি পান, তাহলে হচ্ছে 168 নাম্বার হবে এবং সেটা পেলেই পাস। আচ্ছা, তাহলে এখানে আমাদের মোট নম্বর কত হবে? 42% ওই পাশে চলে যাবে, তাহলে পার্সেন্ট উপরে গেলে 100 দিয়ে গুণ হবে, 42 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে কাটলে 400। তার মানে মোট নম্বর হচ্ছে 400, 400-র 42% পাইলেই পাস। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে 50 নাম্বার। 50 নাম্বারে বলছে একটা প্রতিষ্ঠানে 40% কর্মচারী হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, আর অবশিষ্ট কর্মচারীর মধ্যে 50% গ্রাজুয়েট, এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। ওই প্রতিষ্ঠানে কতজন কর্মচারী আন্ডার গ্রাজুয়েট? আচ্ছা, তাহলে এটার আপনার হচ্ছে উম, মানে উম, আপনার ধরেন মোট কর্মচারী ধরে নিই আমি একটা, তাহলে সহজ হবে। মোট কর্মচারী আমি ধরলাম হচ্ছে এক্স জন। ঠিক আছে, এখন দেখেন এটা সাজানোটা বুঝতে হবে। এক্স জন আমার কর্মচারী, যার মধ্যে 40% আন্ডার গ্রাজুয়েট, তাহলে বাকি থাকলো কয় পার্সেন্ট? 60%। তো এই যে 60% বাকি থাকলো, এই 60%-এর আবার অর্ধেক গ্রাজুয়েট, 50% মানে অর্ধেক। হ্যাঁ, 50% মানে কোনো জিনিসের অর্ধেক। অর্ধেক গ্রাজুয়েট আর অবশিষ্ট থাকে কত? অর্ধেক। সেই অর্ধেক হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। তাহলে এই জিনিসের অর্ধেক হচ্ছে 180 জন, সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। বুঝতে পারছেন বিষয়টা কি? হুম। মানে আমাদের এটা প্রশ্ন মতে লিখতে হবে। প্রশ্ন মতে আমাদের টোটাল হচ্ছে কর্মচারী যা, তার 40% আন্ডার গ্রাজুয়েট দিয়ে দিলাম, তাহলে থাকলো 60%। এই 60% আবার 50-50 করতে হবে। 50 মানে অর্ধেক গ্রাজুয়েট, আর অর্ধেক যেটা বাকি থাকে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। ঠিক আছে, এই সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, তাহলে এখানে আমরা এটা দিয়ে যদি কেটে দিই তাহলে 30 হবে। পার্সেন্টেজ যদি এখানে তুলে দেন তাহলে নিচে হবে 100। 100, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, তাহলে হচ্ছে এক্স এর সমান সমান 1800/3, তাই না? 1800/3, তার মানে 600। তার মানে আমাদের মোট কর্মচারী হচ্ছে 600। এখন বলছে আন্ডার গ্রাজুয়েট কতজন? তাহলে আন্ডার গ্রাজুয়েট হবে হচ্ছে, আন্ডার গ্রাজুয়েট হচ্ছে এই যে 600 জন, 600 জনের কয় পার্সেন্ট? 40%। তাহলে 40% করলে 240 জন হবে। এই 240 জন হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। ঠিক আছে।
আচ্ছা, পরেরটাতে চলে যায় তাহলে। এরপরে আপনার বলছে কি যে একটি নির্বাচনে 22% লোক ভোট দেয়নি। হ্যাঁ, 22% লোক ভোট দেয়নি। পরাজিত প্রার্থী পরাজিত প্রার্থী 21,216 ভোট পেয়েছে। আহ, এবং বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থী অপেক্ষা 50% বেশি ভোট পেয়েছে। ঠিক আছে, বলছে যদি বিজয়ী প্রার্থী 60% ভোট পায় তবে মোট ভোটার সংখ্যা কত। আচ্ছা, তাহলে এখন মানে ভালো করে আগে বোঝেন ব্যাপারটা। মানে নির্বাচনে 22% লোক ভোটই দেয়নি। ঠিক আছে, তো ভোট দেয়নি, তারপরে হচ্ছে এই যারা ভোট আবার দিয়েছে, মানে 78% লোক যারা ভোট দিয়েছে, তার আবার হচ্ছে কয় ভাগ হবে? দুই ভাগ হবে। ঠিক আছে, মানে কিছু পাবে বিজয়ী প্রার্থী, কিছু পাবে পরাজিত প্রার্থী। আচ্ছা, তে এখন হচ্ছে আমাদের পরাজিত প্রার্থী পেয়েছে পরাজিত প্রার্থী পেয়েছে হচ্ছে 21,216 ভোট। হ্যাঁ, এখন বলছে যে জিতে গেছে সে নাকি 50% ভোট বেশি পেয়েছে। তার মানে ধরেন এ যদি একটা ভোট পায়, ও পাইছে 1.5টা ভোট। এ যদি দুইটা পায়, ও পাইছে 3টা। তাই না? তার মানে এ 10টা পাইলে ও পাইছে 15টা। বুঝতে পারছেন? মানে 1.5 গুণ বেশি, মানে 50% বেশি, মানে কি 1.5 গুণ। মানে যে বিজয়ী প্রার্থী সে ভোট পাবে হচ্ছে, বিজয়ী যে বিজয়ী পাবে হচ্ছে কয়টা ভোট? এই যে জিতে গেছে তার থেকে 1.5 গুণ ভোট পাবে সে। হ্যাঁ, কারণ 50% বেশি পাইছে। মানে এটা তো পাইছে পাইছে আরো 50% বেশি, তার মানে 1.5 গুণ ভোট পাইছে। ঠিক আছে, তাহলে 21,216 হচ্ছে আপনার অর্ধেক করলে হচ্ছে 10,500 কত সামথিং জানি হবে। হ্যাঁ, তাহলে এটা 1.5 গুণ করলে আমাদের হচ্ছে 21 আর 10 31 অর্থাৎ 31,824 ভোট পাবে। এই 31,824 ভোট পাবে। ঠিক আছে, তাহলে মোট ভোট কত হলো? মোট ভোট পড়েছে হচ্ছে যে জিতলো সে পাইছে 31,824 ভোট। আর যে হেরে গেছে সে পাইছে 21,216 ভোট। তাহলে 43,000, না 43 না, 53,800 আর 200 হচ্ছে আপনার তাহলে 31,42, 43,000, 43,000 আর 24 আর 16 মিলে 40। তার মানে 53,000, সরি 53,040 ভোট পাইছে মোট। এটা হচ্ছে মোট ভোট পড়ছে। ওই কেন্দ্রে মোট ভোট পড়ছে হচ্ছে আহ, মানে 43,000, 53,040 ভোট। তাহলে এখন বলছে মোট ভোটার কত। তাহলে ভোটার কত? এই যে আপনার 53,040 ভোট, এটা কয় পার্সেন্ট ভোট? 22% লোক আসেইনি। তাহলে এটা হচ্ছে 78%। তাহলে 78 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবেন, তাহলে হচ্ছে আপনার মূল ভোটে চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি করে দেখি। এটা দিয়ে এটা কাটি, তাহলে 78 দিয়ে 6 দিয়ে কাটলে কত হবে? 6 7 42, 420 আর 48, তাহলে 468, তাই না? 468, তাহলে 468 530 থেকে যদি আমরা বাদ দিই তাহলে থাকে 62। তাহলে হচ্ছে আমরা যদি 8 দিয়ে দিই, 27টা 56 আর 8টা 64। হ্যাঁ, হবে। তার মানে হচ্ছে এটা হবে 68 শূন্য। তার মানে আমাদের মোট ভোটার হচ্ছে 68,000। ঠিক আছে, মোট ভোটার হচ্ছে 68,000। ওকে, মোট ভোটার হচ্ছে 68,000, এটা জানতে চেয়েছে আমাদের মোট ভোটার কত? 68,000। হুম, মোট ভোটার হচ্ছে এতজন। আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা কি?
কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, তাহলে আমি মিশাই দিলাম। কাটাকাটি করেন, কাটাকাটি করলেই হবে। এটা 78 দিয়ে এটাকে কাটলে 6 দিয়ে দিবেন, তারপরে 8 দিয়ে দিলে হবে। আপনারা ছোট করেও কাটতে পারেন, মানে 100-কে ছোট করে আরো ছোট ছোট করে কাটতে পারেন। আচ্ছা, এর পরেরটাতে চলে যায়। কবির তার মাসিক আয়ের 80% খরচ করে। তার আয় যদি 50% বৃদ্ধি পায়, খরচ যদি 25% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় কত বাড়বে না কম? হুম। তাহলে এখন হচ্ছে আহ প্রথমে আসি হচ্ছে তার মাসিক আয়, মাসিক আয় আর খরচ আর সঞ্চয়, এই তিনটা বিষয়ে আগে আমরা গুরুত্ব দেই। হ্যাঁ, প্রথমে হচ্ছে সে যদি ধরেন 100 টাকা আয় করে, তাহলে 80 টাকা খরচ করে, তাহলে সঞ্চয় করবে কয় টাকা? 20 টাকা সঞ্চয় করে। সহজ কথা, তাই না? এখন বলছে তার নতুন মাসিক আয় কত হলো? 50% বাড়লো। তাহলে নতুন মাসিক আয় 50% বাড়লো, তার মানে 100 টাকা থেকে এখন 150 টাকা হলো। আচ্ছা, খরচ, খরচ হচ্ছে আগে ছিল 80 টাকা, যার 25% বাড়বে। তাহলে 80 টাকা তো থাকবেই, 80 টাকার হচ্ছে 25% বাড়বে। 25% মানে কি? 20 টাকা বাড়বে, তাই না? তার মানে এখন খরচ হবে 100 টাকা। তাহলে এখন সঞ্চয় হবে কত? 150 টাকা আয় আর 100 টাকা খরচ, তাহলে 50 টাকা হচ্ছে তার সঞ্চয়। এখন বলছে যে সঞ্চয় শতকরা বাড়লো না কমলো? তাহলে সঞ্চয় বাড়লো কত টাকা? 30 টাকা, তাই না? আগে 20 টাকা ছিল, এখন 50 টাকা, তাহলে বাড়লো হচ্ছে 30 টাকা বাড়লো। তাহলে বলছে শতকরা কত বাড়লো? তাহলে 30 টাকা বাড়লো হচ্ছে, আগে ছিল 20 টাকা, 20 টাকাতে 30 টাকা বাড়লো, গুণন 100। তাহলে এটা দিয়ে এটা কাটলে 5, তার মানে 150% সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারছেন? 150% সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? সঞ্চয় হচ্ছে 150% বৃদ্ধি পেয়েছে। আমাদের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সামনে। তো এটা নিয়ে দেখলাম যে মোটামুটি দেশের অর্থনীতিবিদ শুরু সাংবাদিক সবার মাথা টাথা গরম। আবার কেউ কেউ নাকি বলছে যে এই যে ভ্যাট বৃদ্ধি করে নাকি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিচ্ছে। এই গবেষণাও শেষ, মানে যেদিন ঘোষণা দিয়েছে সেদিনই গবেষণা করে এটা বের করে ফেলছে যে গভর্নমেন্ট ভ্যাট বাড়াচ্ছে অনলি ফর কি জন্য? এই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার মানে বলছে যে জনগণের পকেট কেটে এইভাবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো, এটা কেমন, মানে এইসবের। এখন এদের ভাষ্য মতে আহ, মানে জনগণ হচ্ছে ওরা একাই। হ্যাঁ, আর যারা সরকারি চাকরি করে এরা কোনো ভ্যাটও দেয় না, এরা কোনো ইনকাম ট্যাক্সও দেয় না, কিচ্ছু দেয় না, এরা সরকারের কিছু দেয় না। হুম। অ্যান্সার শিট আপনাদের আমি আজকে খাতা দেখে দিয়ে দেবো রাত্রে। তো এই হচ্ছে আমাদের দেশের মানুষের মন মানসিকতা, বুঝতে পারছেন? 2015 সালে বেতন বৃদ্ধি করা হয় সরকারি কর্মচারীদের, আর এখন 2025 সাল, 10 বছর চলে, 11 বছর চলছে রানিং। এখন এসে যদি আপনার 3000 টাকা মনে হয় বাড়বে বেতন, আর যারা নিচের গ্রেডের কর্মচারী তাদের, আমাদের 3000 টাকা বাড়বে, আর যারা নিচে তাদের 4000 টাকা বাড়বে মনে হয়। দেখ, 4000 সর্বনিম্ন, আর ওই যে শেখ হাসিনা যে 1000 দিছিল ওটা কাটা যাবে। তো এইটা 3000 থাকবে।
যে 3,000 টাকা 10 বছর পরে বেতন বৃদ্ধি পাবে একটা মানুষের, এটা কারো সহ্যই হচ্ছে না। এই দেশে সরকারি কর্মচারীরা কিভাবে চাকরি করবে আর কিভাবে আপনার এখন ধরেন এইগুলো কথা আপনার উদাহরণ টানতে গেলে তখন বলে যে ওই ঘুষ খাই এই খাই গেলে, এখন এইগুলো তো আপনারাই প্রমোট করবেন তাহলে, তাই না? আমরাই প্রমোট করব যে ঘুষ খাওয়া লাগবে। ঘুষ খাই, আপনার তো বেতনের দরকার নেই, এইগুলা যদি বাজারে প্রচলিত থাকে এগুলো কথা, তাহলে তো সোসাইটি এভাবে চলবে। এটা কোনো সমাধান না, এগুলো বায়বীয় কথা, এগুলা কথার কোনো ভিত্তি নাই। এখন কি করবেন, কারণ 8,250 টাকা বেতন একজন অফিস সহায়কের, তো তার কি সংসার আছে না, বাপ মা আছে না? হ্যাঁ, আপনার মানে ফ্যামিলি আছে না? 8,250 টাকা সে বাড়ি ভাড়া সহ মানে 11-12 হাজার টাকা পায়। আপনি কল্পনা করেন তো এই এই বাজারে আপনি 12,000 টাকাতে কিভাবে চলবেন? কিভাবে সম্ভব? একটা মানুষের পক্ষে কি সম্ভব নাকি এটা? তার যদি একটা বাচ্চা থাকে, একটা বাচ্চা, তাও কি সম্ভব সে বাঁচতে পারবে? হুম। যদি সে অনেস্টলি চলে, তা আপনি যদি তাকে 8,000 টাকা বেতন দিয়ে প্রথমেই বলে দিচ্ছেন যে ঘুষ খা তুই, 8,000 টাকা বেতন কিভাবে চলবে? তাও যদি তার এরকম হতো যে না, একটার মধ্যে অফিস শেষ, বাসায় গিয়ে একটু হাঁস মুরগি পালবেন, একটা গরু পুষবেন, তা করবে না, করবে না। একেবারে রাত 9টা পর্যন্ত খাটাবে। এখন সচিবালয় ঢাকা শহরে পোস্টিং আপনার 8,500 টাকা, 12,500 টাকা এখন বেতন পান। আপনি কল্পনা করেন এবার, যে ঢাকা শহরে আপনি 12,500 টাকা বেতনে চাকরি করেন কোনো ইনকাম ছাড়া। এটা আপনি যদি একবার ভাবেন তাহলে বুঝতে পারবেন যে উম, এই পিয়নরা কেন ঘুষ নিচ্ছে বা এগুলো করতে, তাদের 10 তলা বাড়ি কিভাবে হয়। এটা রিয়ালিটি। যাই হোক, কিছু বলার নাই। এই বাংলাদেশে 2025 সালে এরকম একটা দেশে, বিশ্বের আহ, মানে অষ্টম জনসংখ্যার একটা দেশে আপনার 8,000 টাকা বেতনে সরকারি চাকরি দেয়। কল্পনা করছেন? এটা কোনো কথা? মানে হাস্যকর না? যাই হোক, আমরা এখানে চলে আসি এই জন্য মানুষ কত চেষ্টা করে আসলে। আপনারা যারা চাকরি করেন ভবিষ্যৎ দেশের সেবা দেওয়ার জন্য, আপনাকে আমি আজকের ভিতরে এই পড়াশোনা বাদ করে দিতে পারি ডিমোটিভেট করে। 8,000 টাকা বেতনে চাকরি, কিন্তু আপনারা কেন এগুলো করতেছেন? দেশের মানুষের জন্য, দেশের সেবা করার জন্য, নিজের একটা ভবিষ্যতের জন্য। এই যে একটা চাকরি বাকরি করলে পেনশন টেনশন পাবো, ছেলে মেয়ে নিয়ে একটু চলতে পারবো, এই আশা করে। তো এটা কি অন্যায়? এটা কোনো অন্যায় কিছু না। এই 8,000 টাকা বেতনে চাকরি করতে যারা রাজি হচ্ছে, এরা সত্যিকারের দেশপ্রেমিক। হম তাছাড়া সম্ভব না আসলে। তো যাই হোক, এখানে দেখেন সজীব বাংলায় 25% মার্ক পেয়েছে, 30% মার্কের জন্য, 30 মার্কের জন্য ফেল করছে। আর সবুজের কি হয়েছে, 50% মার্ক পাইছে, কিন্তু সে হচ্ছে পাস মার্কের থেকে 20 নম্বর বেশি পেয়েছে। তাহলে পাস মার্ক কত? তাহলে প্রথমে আমরা আগে মোট মার্কের হিসাব করি। মোট মার্ক আমরা ধরলাম হচ্ছে এক্স। হ্যাঁ, এখন দেখেন প্রথমে আমরা সজীবের কথাই বলি। সজীব কি করছে, এক্স এর 25% মার্ক পাইছে, এই 25% মার্ক পেয়ে 30 মার্কের জন্য ফেল করছে। তার মানে আরো 30 মার্ক পাইলে পাস হতো, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের পাস মার্ক। এই যে আমরা যেটা এখন লিখলাম, এটা হচ্ছে আমাদের পাস মার্ক। হ্যাঁ, মানে 25% মার্ক পেয়েছে আর 30 মার্কের জন্য সে ফেল করছে। ঠিক আছে। আর সবুজ কি করছে, সে 50% মার্ক পাইছে, 50% মার্ক পাইছে, কিন্তু সে 20 মার্ক বেশি হয়ে গেছে, তাহলে 20 মার্ক বাদ। ওকে, তাহলে তার এটা হচ্ছে তার পাস মার্ক। তাহলে এটাও পাস মার্ক, এটাও পাস মার্ক, তাহলে এই দুইটা সমান সমান। হুম। আচ্ছা, তাহলে বা এখন আমরা এটা প্রশ্ন মতে লিখে ফেলবো, এগুলা উঠাই দিব, এগুলোর আর দরকার নাই। আমরা প্রশ্ন মতে এটা লিখে ফেলবো। তাহলে এক্স এর 25%, এখানে 50%, তাহলে বাদ দিলে থাকবে কত? 50 থেকে 25 বাদ দিলে 25% থাকে। আর 30 আর 20 যোগ করলে 50 হবে। তাহলে এক্স এর মানটা হচ্ছে 50 × 100 ভাগ হচ্ছে 25, তারপরে 200। তার মানে মোট 200 মার্ক। এখন বলছে পাস মার্ক কত? তাহলে পাস মার্ক হচ্ছে, সরি, পাস মার্ক কত হবে? এই 200 মার্কের, এই দেখেন, এই 25% পেয়ে আরো 30 যোগ করতে হবে। ঠিক আছে। তাহলে 200-25% হচ্ছে কত? 50, 50 আর 30-এ 80। তাহলে টোটাল হচ্ছে 80 মার্কে পাস। তো বলছে পাস মার্ক কত, তাহলে 80 মার্কে পাস। হ্যাঁ,
80 মার্কে পাস। এখন আবার যদি আপনার এখানে একটু বাড়ায় দিছে, বলছে কত শতাংশে পাস, তাহলে শতাংশের হিসাব করলে আরেকটু আগাইতে হবে। কারণ আপনার 80 মার্কে পাস, 200-র মধ্যে 80 পাইলে পাস, গুণন 100। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 40%। তার মানে 40% পাইলে পাস। এর শতাংশ যদি বলছে, যদি বলে পাস মার্ক কত, এই পর্যন্ত থাকলে 80 মার্ক। আবার যদি কত শতাংশ পাস মার্ক, তাহলে 200 মার্কের মধ্যে 80 মার্ক। হুম। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাতে আসি তাহলে। এটা লাগবে না, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না। উম, এইটাতে দেখেন বলছে একটা ক্লাবের 80% সদস্য পুরুষ। পুরুষ সদস্যের আবার 50% শিক্ষক, 30% ইঞ্জিনিয়ার, আর বাকি হচ্ছে 40 জন ব্যবসায়ী। তাহলে ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা কত? তাহলে ওই ক্লাবের আমরা মোট সদস্য সংখ্যা ধরে নিলাম হচ্ছে X জন। হুম। তাহলে এই মোটের ভিতরে, তাহলে মোট সদস্য হচ্ছে X জন, তাহলে প্রশ্ন মতে এই যে X জন আমাদের সদস্য, X জনের 80% হচ্ছে পুরুষ। হ্যাঁ, তাহলে এটার হচ্ছে 80% হচ্ছে পুরুষ। এই পুরুষ সদস্যের আবার 50% শিক্ষক আর 30% ইঞ্জিনিয়ার, তাহলে চলে গেল কয় পার্সেন্ট? পঞ্চায়েতে 80% চলে গেল, আর থাকলো 20%। এই 20% হচ্ছে কারা? ব্যবসায়ী 40 জন। বুঝতে পারছেন কথা? মানে পুরো মোট সদস্য যা, তার হচ্ছে 80% পুরুষ নিলাম, 80%, এই পুরুষের আবার 50 আর 30 শিক্ষক ইঞ্জিনিয়ার চলে গেল, বাকি থাকলো 40। হুম। তাহলে এখানে এটা হবে এক্স, 4 × 8 = 32, 32 দিয়ে দুইটা শূন্য, তাই না? 3200 X, আর পার্সেন্ট তুলে দিলে এই 80-র নিচের পার্সেন্ট নিচে একটা 100, আর ওইটার জন্য আর একটা 100। ঠিক আছে, সমান সমান 40। তাহলে এখানে আমাদের কাটাকাটি করতে পারি কত? এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দিই। বা তাহলে হচ্ছে আমাদের 32X সমান সমান হচ্ছে 4000। তাহলে এক্স এর মান কত হবে? 32 × 32, তাহলে 8 থাকবে। ও না না, 32 কেন লিখতেছি? এটা তো 16 হবে। 32-এ গেলাম কেন? ও সরি সরি, আমি 4-এর সাথে গুণ করে ফেলছি না। এটা 8 × 2 = 16 হবে। এটা হচ্ছে 16। তাহলে 32 না তো, এটা এটা 16। তাহলে 16 হচ্ছে 32, থাকবে 8, তাহলে 5 × 16 = 80। হ্যাঁ, তাহলে 2500। তাহলে আমাদের মোট সদস্য হচ্ছে 2500 না, 250, সরি 250, একটা শূন্য হবে, 250 তাহলে। হুম। এই সাজানোটা বুঝছেন তো সবাই? সাজানোটা বুঝতে পারলেই সহজ হবে। হ্যাঁ। আচ্ছা, তারপরেরটাতে যাই। এটা করা লাগবে না, এটা সহজ অঙ্ক। এগুলা সবই পারবেন, এক কথায় অঙ্কগুলো আমি আর করলাম না, এক কথায় এগুলো। হ্যাঁ, এই নাবিলের অঙ্কটা করি। নাবিলের অঙ্কটা খুব রিপিট হয় পরীক্ষায়। নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা দরে 2 কেজি সন্দেশ কিনলো। ভ্যাটের হার শতকরা 4% হলে সে দোকানদারকে কত টাকা দেবে? তাহলে মিষ্টির মূল্য হচ্ছে, আহ, মিষ্টির মূল্য কত? এই 250 টাকা করে 2 কেজি, তার মানে হচ্ছে 500 টাকা। হ্যাঁ, আর ভ্যাট কত? ভ্যাট হচ্ছে এই 500 টাকার কয় পার্সেন্ট? 4%, তাহলে 20 টাকা, তাই না?
তাহলে টোটাল দিবে কয় টাকা? 520 টাকা। এই আর কি। ঠিক আছে। এটা 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 আসে পরীক্ষায়, খুব রিপিট হয় ছোট হলেও। এই প্রশ্নটা পরীক্ষায় খুব রিপিট হয়, এটা একটু দেখেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসি হচ্ছে এইটা। বলছে মনির সাহেব তার মূল বেতন 43,170 টাকা। তার বার্ষিক আয়ের উপরে 2.5 লক্ষ টাকা কর মুক্ত। অবশিষ্ট আয়ের উপরে 10% কর দেন, তার করের পরিমাণ কত? তাহলে মূল বেতনে আসি। মূল বেতন আহ, মানে মাসিক হচ্ছে 43,170 টাকা, হ্যাঁ। এটার সাথে 12 দিয়ে গুণ করব, 12 মাসের হচ্ছে গুণ করতে হবে, হ্যাঁ। তাহলে 43,170, আর হচ্ছে এটা 10 মাসে হবে 4,30,000, 31,700, আর হচ্ছে 2 মাসেরটা হবে 86,340, আর 4 লক্ষ আপনার 31,700, হ্যাঁ। এই মোট হবে 5,18,040 টাকা। ঠিক আছে, এই। তাহলে 5,18,040 টাকা। এই যে এই টাকার উপরে বলছে কর মুক্ত কত টাকা? কর মুক্ত কত টাকা? 2.5 লক্ষ টাকা। তো এখান থেকে 2.5 লক্ষ টাকাকে বাদ দেন। 2,50,000, হ্যাঁ। আর একটা শূন্য হবে, তাই না? 2,50,000 টাকা বাদ। তাহলে 2,68,000 টাকা থাকে। 2,68,040 টাকা থাকে, তাই না? 2,68,040 টাকা থাকে। এইটা হচ্ছে মানে করযোগ্য। এই যে করযোগ্য আয়, এই করযোগ্য আয়ের হচ্ছে কর হবে কত? 10%। তাহলে 2,68,040 টাকার 10% কর, তাহলে একটা শূন্য বাদ যাবে, তাই না? তাহলে হচ্ছে 26,804 টাকা হচ্ছে তার কর। ঠিক আছে, এই। বুঝতে পারছেন বিষয়টা কি? এটা আসে পরীক্ষায়, এটা খুব রিপিট হবে। হুম। আচ্ছা, এই প্রশ্নটা আসে পরীক্ষায়, এটা একটু ভালো করে দেখেন, এটা অনেক রিপিটেড একটা প্রশ্ন। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, এইটা ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা জলাধারের 2/5 পানি দ্বারা পূর্ণ, এতে আরো 25 লিটার পানি ঢাললে 90% পূর্ণ হবে। জলাধারটির ধারণ ক্ষমতা কত? তাহলে ধারণ ক্ষমতা আমি ধরে নিলাম X লিটার। হুম। তাহলে প্রশ্ন মতে এটার 2/5 পূর্ণ আছে, মানে এক্স এর 5/2 পূরণ আছে। এটার সাথে যদি আপনি আর 25 লিটার যোগ করেন, তাহলে কি হবে? এই টোটালটা কত পার্সেন্ট পূরণ হবে? 90%। হ্যাঁ, 90% পূরণ হয়ে যাবে। ওকে। তাহলে এখানে আপনার এটা হচ্ছে 2x/5 প্লাস 25 মাইনাস হচ্ছে এটা, মানে 90/100 হবে, তাহলে কাটাকাটি করলে একবারে 9x/10 হবে, মানে একটা শূন্য উঠে যাবে। ঠিক আছে। বা তাহলে এখানে হচ্ছে আপনার আহ, এটাকে আমরা ওই পাশে নিয়ে নিই, অর্থাৎ 9x/10 থেকে আমরা বিয়োগ করব 2x/5 সমান সমান 25। তাহলে এখানে লসাগু কত হচ্ছে আমাদের? 10। তার মানে 9x - 8x সমান সমান 25। তাহলে এক্স এর মান হচ্ছে 250। তাহলে 250 লিটার ধারণ ক্ষমতা, হ্যাঁ। এইভাবে করলে তাড়াতাড়ি হবে।
সোহেল রানা, দাঁড়ান। হ্যাঁ, সোহেল রানা বলেন। স্যার আমরা দুই পাশেই এক্স ধরলাম কেন স্যার? না, দুই পাশে না, বলছে যে টোটাল যেটা ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার আগে 5/2 হবে, হ্যাঁ। এই 2/5 মানে 5/2, এর সাথে আরো 85টা যদি যোগ করেন তাহলে সেটা কতটুকু সমান হবে? বলছে টোটাল 90% হবে, মানে টোটালটা 90% হবে, তাহলে টোটাল ধারণ ক্ষমতা আমাদের এক্স, এক্স এর 90% হবে। হুম। এই, বুঝছেন বুঝছি স্যার। কথা কি? জি স্যার, জি। হুম। 8x এ যে 5 দিয়ে 10 ভাগ করলে 2 হবে। না, সরি সরি, ভুল হলো তাহলে। এটা আমার 5 দিয়ে 10 হচ্ছে 4 হবে, এটা সরি 4 হবে। 4 হলে এটা হচ্ছে কত হবে আমাদের? 5x, তাই না? 5x ইকুয়াল টু 250, তাহলে এক্স এর মান হবে 50, 50 হবে, সরি ভুল হয়েছে, হ্যাঁ। এটা 8x লিখে ফেলছি আমি। হুম, আচ্ছা। এরপরে আমরা চলে আসি, এইটা অঙ্কটা করবেন, এই অঙ্কটা ওই যে একবার দেখলেন না যে আমরা 20% বেড়ে যাওয়ায় 750 টাকায় চাল পাওয়া যেত। ওই অঙ্ক আর এই অঙ্ক একই অঙ্ক, এটার মধ্যে কোনো তফাৎ নাই। এটা আমি করলাম না। এইটাতে আসি, বলছে একটি পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে আর উভয় বিষয়ে পাশ করে হচ্ছে 40%, উভয় বিষয়ে কতজন ফেল করে? তো এই অঙ্কগুলো আপনার প্রথমে আগে একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে করে নিতে হয়। হুম। ভেন ডায়াগ্রামের মধ্যে করে নিলে আপনি ধরেন একটা, মানে একটা কনফার্ম আপনি একটা হচ্ছে রেজাল্ট পেয়ে গেলেন। রেজাল্টের উপরে ভিত্তি করে পরে আপনি ধরেন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এখানে ভেন ডায়াগ্রামটা কি রকম? মানে ভেন ডায়াগ্রামটা বলছে একটা পরীক্ষায় 200 জনের ভিতরে 70% বাংলায়, ধরেন এরকম একটা ঘর টেনে নিলেন, এখানে হচ্ছে আহ, এক পাশে বাংলা, এক পাশে হচ্ছে ইংরেজি, হ্যাঁ। এই পাশে ধরেন আমি লিখলাম ইংরেজি, এই পাশে হচ্ছে বাংলা। তো ওনারা বলছে কি যে আপনার হচ্ছে আহ, উভয় বিষয়ে পাশ করবে 40%, তাহলে মাঝখানে হবে 40, এখানে হবে 40, হ্যাঁ। আর বাংলায় হচ্ছে 60%, তাহলে এখানে তো 40 আছে, তাহলে এখানে হবে 20%। আর ইংলিশে হবে হচ্ছে 60%, তাহলে 60, এখানে 40 আছে, না সরি ভুল হলো। বাংলায় 70, তাহলে এখানে হবে 30। আর ইংলিশে হবে 60, তাহলে এখানে 40 আছে, এখানে হবে 20। তাহলে দেখেন 40 আর 30, 70, 90% হচ্ছে কি পাস, তাহলে ফেল হচ্ছে বাদ বাকি 10%। তাহলে কতজন ফেল করে? তাহলে ফেলের সংখ্যা হচ্ছে, ফেল করে এই 200 জনের কয়জন? 200 জনের 10%, মানে 20 জন ফেল করেছে। বুঝতে পারছেন কথা? হুম। এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের মাধ্যমে এভাবে বের করে নেওয়া যায়। তো এটা আপনি লিখবেন কিভাবে? এটা লেখার উপায়টা হচ্ছে, প্রথমে আপনি লিখবেন যে শুধু আহ, বাংলায় পাস, মানে শুধু বাংলায় পাস, ঠিক আছে? শুধু বাংলায় পাস করছে হচ্ছে, এই যে 70% টোটাল, তার মধ্যে উভয় বিষয় আপনার কত? 40, তাহলে 40 বাদ দিলে শুধু বাংলায় হবে 30%, হ্যাঁ। আর শুধু ইংরেজি, শুধু ইংরেজিতে পাস হবে কত পার্সেন্ট? 60%-এর থেকে 40% উভয় বিষয় বাদ দিলে হচ্ছে 20%, ঠিক আছে। আর উভয় শুধু, মানে উভয় বিষয়ে কয় পার্সেন্ট? উভয় বিষয়ে পাস হচ্ছে 40%, তাহলে এরা তো সবাই পাস, তাই না? তাহলে ফেল কত পার্সেন্ট? ফেল হচ্ছে এই 100 থেকে প্রথমে এই 30 বাদ, তারপরে এই 20 বাদ, তারপরে এই 40 বাদ, তাহলে 40 আর 20-এ 60, 30-এ 90% বাদ দিলে 10% হচ্ছে ফেল। তাহলে ফেল করলো হচ্ছে ছাত্র সংখ্যা কত হবে ফেলের? এই 200 জনের 10%, হ্যাঁ। তার মানে 20 জন হচ্ছে ফেল করছে। এইভাবে আপনার পরীক্ষার খাতায় লিখতে হবে। কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে আপনি সহজে এইভাবে বের করতে পারবেন, হ্যাঁ। এটা একটা মানে পদ্ধতি, যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে আপনি এই বিষয়টা মানে ইজিলি বের করে ফেলতে পারেন।
এই সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, এর পরেরটাতে যাই। হ্যাঁ, এখানে বলছে যে আপনার হচ্ছে হুম, আপনার এইসব অঙ্ক করার ক্ষেত্রে উভয় বিষয় যেটা সেটা ধরে আগানোটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হুম। যেমন উভয় বিষয় আছে ফেল, তাহলে আপনি ফেল ধরে আগালে সবচেয়ে ভালো হবে, তাহলে আপনার ভুল হবে না। এখানে বলছে একটা পরীক্ষায় 60% গণিতে, 70% ইংরেজিতে পাশ করে, উভয় বিষয়ে ফেল করে 15, এবার কিন্তু ফেল, আগে উভয় বিষয়ে পাশ ছিল, তাহলে পাশের হার কত? উভয় বিষয়ে পাশের হার কত? তাহলে আপনি প্রথমে দেখেন যে গণিতে পাশ করছে 60%, তাহলে ফেল কত? 40%। তাহলে আমরা লিখবো হচ্ছে শুধু শুধু গণিতে ফেল, শুধু গণিতে ফেল করবে হচ্ছে, ফেল তো 40% গণিতে, তার মধ্যে 15% হচ্ছে উভয় বিষয়, তাহলে 15% বাদ দিলে এর 25% ফেল। আচ্ছা, আর শুধু ইংরেজিতে ফেল, ইংরেজিতে ফেল হচ্ছে 70% পাশ করলে 30% ফেল করে, তার মধ্যে 15% উভয় বিষয়, তাহলে বাদ বাকি থাকে 15%। আর উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল হচ্ছে কত? 15%। তাহলে এরা তো সবাই ফেল, এই এই তিনটা ফেল, তাহলে পাশ কত হবে? 100%-এর থেকে আপনার এখানে 25, এখানে 15, এখানে 15, তাহলে হচ্ছে 55 বাদ দিলে 45% হচ্ছে উভয় বিষয়ে পাশ। এই তো, এইভাবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এটা বের করা। হ্যাঁ, তাহলে এই বিষয়টা তাড়াতাড়ি হয়। এই সবাই বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে কি? আচ্ছা, পরেরটাতে চলে যাই। হ্যাঁ, তা এটা তো সহজ, এটা আমি আর করলাম না, এইটাতে আসি। বলছে যে একটা পরীক্ষায় 80% গণিতে আর 70% ইংরেজিতে পাশ করে, উভয় বিষয়ে 10% ফেল করে, তাহলে হচ্ছে উম উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করলে শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, একই অঙ্ক, সেম অঙ্ক। তাহলে আমরা শুধু গণিতে ফেল বের করি, শুধু গণিতে ফেল, তাহলে গণিতে পাশ করছে 80, ফেল করবে কত? 20%। 20-এর মধ্যে আবার উভয় বিষয়ে 10, তাহলে গণিতে হবে 10%। আর শুধু ইংরেজিতে, ইংরেজি হচ্ছে ফেল হচ্ছে, পাশ করছে 70, তাহলে ফেল 30, তার মধ্যে উভয় 10, তাহলে থাকবে 20। ওকে। আর উভয় বিষয় মিলে হচ্ছে কত? উভয় বিষয় হচ্ছে 10%, তাহলে এই মোট হচ্ছে 50% আপনার ফেল। তাহলে পাশ কত পার্সেন্ট? 100 থেকে আপনার এই তিনটা বাদ দিতে হবে, 10 না 40 হচ্ছে, তাই না? 20 আর 10, তাহলে 60% হচ্ছে পাস। তাহলে মানে শিক্ষার্থী কতজন হবে? শিক্ষার্থী হচ্ছে এই যে 300 জন, এই যে শিক্ষার্থী আমাদের, এরা বলছে পাস করছে, তাহলে আমাদের পাস হচ্ছে 60%। তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করে আমরা 100 দিয়ে গুণ করলে মূল শিক্ষার্থী পেয়ে যাবো, তাহলে 500 জন, তাই না? 500 জন হচ্ছে আমাদের শিক্ষার্থী। এইভাবে করলে এটা বেটার হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরটাতে যাই। এটা করবেন, এটা একই অঙ্ক। এটা আমি হচ্ছে 71 নম্বরে চলে যাই। 71 নম্বরে কি বলছে যে ক্লাস 3-র 50% ছাত্র বাংলায় পাশ করে, আর
ক্লাস 5-এর 100% ছাত্রের মধ্যে 60% বাংলায় পাশ করে। দুই ক্লাসের মোট 55% বাংলায় পাশ করলে দুই মোট ছাত্র সংখ্যা কত? দেখেন, ক্লাস 5-এর ছাত্র কিন্তু 100 জন বলাই আছে। ক্লাস 3-র ছাত্র সেটা বের করতে পারলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? তাহলে আমরা মনে করি যে ক্লাস 3-র ছাত্র হচ্ছে এক্স জন। হ্যাঁ, এক্স জন। তাহলে বলছে এক্স জনের 50% পাশ করবে। তাহলে প্রশ্ন মতে 50% মানে বুঝেন তো, মানে এক্স জনের অর্ধেক পাশ করবে। 50% মানে অর্ধেক। 50% পাশ করবে, এবং এর সাথে ক্লাস 5-এর হচ্ছে 100 জনের মধ্যে 60%, তার মানে 60 জন। 60 জন পাশ করবে। ঠিক আছে, এই দুইটা যোগ করলে বলছে মোট যা ছাত্র আছে তার 55% হবে। তাহলে আমাদের ক্লাস 3-র ছাত্র এক্স আর 5-এর ছাত্র হচ্ছে 100, এই হচ্ছে মোট ছাত্র। এর কত পার্সেন্ট হবে? 55%। 55/100, 55%। বুঝছেন ব্যাপারটা কি? এটা বুঝছেন? যদি না হয় আমি আর একবার লিখবো, অসুবিধা নেই। আচ্ছা, এখন মানে মোট আমাদের যা ক্লাস 3-র ছাত্র এক্স জন, যার অর্ধেক হচ্ছে কি, অর্ধেক হচ্ছে বাংলায় পাশ করছে। আর ক্লাস 5-এর 100 জনের মধ্যে 60 জন পাশ করছে। ওকে, এই হচ্ছে পাশ। এরা নাকি হচ্ছে মোট ছাত্র, যা মানে মোট আমাদের এক্স প্লাস 100, এর হচ্ছে 55%, তার মানে 55/100। 5 দিয়ে কাটলে 11, এটা 20। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে সমাধান করলে পেয়ে যাব। এটা 2 লসাগু করলে এক্স প্লাস 120, আর 11 হলে 11x প্লাস হচ্ছে 1100 ভাগ হচ্ছে 20। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা আর গুণ করি তাহলে এটা 20x, আর এটা হচ্ছে 11×2 22x, তাহলে 22x মাইনাস 20x, আর 2400। আহ, হ্যাঁ, তাহলে এখান থেকে আপনার 2x সমান সমান হচ্ছে 200, তাহলে x এর মান হচ্ছে 100। তার মানে ক্লাস 3 ছাত্র হচ্ছে 100 জন। আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্ত থাক। হ্যাঁ, 73টা করবেন, আমি 74 থেকে করাবো আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা শেষ করব, মানে পার্সেন্টেজের বড় চ্যাপ্টার তো। আগামী ক্লাসে আশা করি আমরা শেষ করতে পারবো। আর একদিন সময় লাগবে, মানে পার্সেন্টেজ, লাভ ক্ষতি, এগুলো অনেক বড় বড় চ্যাপ্টার তো। এই চ্যাপ্টার গুলোতে একটু টাইম লাগে। হ্যাঁ, তারপর আপনার সুদের অঙ্কে 2 দিন লাগে, আর 3 দিনও লাগে অনেক সময়। দেখ, আমরা কালকে 74 থেকে শুরু করবো, মানে এই 74 থেকে আহ আরো কিছু আছে আমাদের, আশা করি পারবো আর কি। হ্যাঁ, আগামী ক্লাসে শেষ করতে পারবো। তো আজকে আমরা ইংরেজি একটু দেখব। ইংরেজি আছে আমাদের সিলেবাসে। সেটা হচ্ছে আমাদের হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে পড়বো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মানে ছোট চ্যাপ্টার, কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। মানে আপনার এখান থেকে মানে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের বিষয়গুলো সাবজেক্টের সাথে ম্যাচ করানো আসে, আমাদের এগুলো ভুল হয়। তো যাই হোক, প্রথমে হচ্ছে মানে
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে যে সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলেই হবে। হুম, সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। আরো যদি সহজ কথায় বলি, সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এইটুক যদি আপনি জানতে পারেন তাহলে আর কোনো কিছুর দরকার নেই। এইটুক যদি মনে রাখতে পারেন তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনার সবগুলোই মানে হয়ে যাবে। বুঝতে পারছেন কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথাটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথাই হচ্ছে যে তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এইটা হচ্ছে সবচেয়ে সহজ কথা। এই এক কথায় আপনার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সকল বিষয় হয়ে যাবে। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যে ভার্ব কোনগুলো সিঙ্গুলার আর ভার্ব হচ্ছে কোনগুলো প্লুরাল, আর সাবজেক্ট কোনগুলো সিঙ্গুলার, সাবজেক্ট কোনগুলো প্লুরাল। সিম্পল কথা। এখন ধরেন ভার্ব অনুসারে তো সাবজেক্ট হবে না, সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তাহলে আমাদের যদি সাবজেক্টটা আমরা ঠিকভাবে চিনতে পারি তাহলে আমাদের ভার্ব বসানো কোনো ব্যাপার না। ভার্বের সাথে যদি আপনি এস যুক্ত করে হুম তাহলে সেটা সিঙ্গুলার হয়। যেমন নর্মালি একটা ধরেন ভার্ব আছে হচ্ছে নিড, ঠিক আছে? এই ভার্বটা প্লুরাল, কিন্তু আপনি এটার সাথে এস যুক্ত করলে সিঙ্গুলার হবে। ঠিক আছে? তারপরে ধরেন আমরা যদি নর্মালি মানে কিছু ভার্ব আছে যেমন হ্যাভ আর হ্যাজ এর কথা বলি, তাহলে হ্যাজটাকে আমরা বলি সিঙ্গুলার, হ্যাভটা হচ্ছে প্লুরাল। মানে সবসময় দে এর সাথে হ্যাভ বসে, আবার আয়ের সাথে হ্যাভ বসে, আয় তো সিঙ্গুলার, তাই না? তারপরে তো যাই হোক, আমরা নর্মালি যখন সিঙ্গুলার প্লুরাল হিসেবে বসাবো তখন আয়ের সাথে হ্যাভ বসে, এটা আসলে ভিন্ন বিষয়। কিন্তু আহ, যখন সিঙ্গুলার প্লুরাল হিসেবে বসাবো তো এটাকে আমরা তখন প্লুরাল বিবেচনা করব। ওকে। আবার ধরেন এম ইজ আর এর মধ্যেও তাই। এম আর টাকা আয়ের সাথে বসাবো, আরটা প্লুরালে বসাবো, ইজটা সিঙ্গুলারে বসাবো। ঠিক আছে? তো এরকম। আচ্ছা, এখন আপনার কথা হচ্ছে সাবজেক্টের মধ্যে যদি চিন্তা আপনার ভুল হয় তাহলে কিন্তু বিপদ হবে। তো এই জন্য সহজ উপায়টা হচ্ছে কি, যে সাবজেক্ট সবসময় হবে নাউন বা প্রোনাউন, এছাড়া কেউ সাবজেক্ট হবে না। আপনার অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হবে না, প্রিপোজিশন কখনো বাক্যের সাবজেক্ট হবে না, কনজাংশন কখনো বাক্যের সাবজেক্ট, শুধু নাউন এবং প্রোনাউন। অনেক সময় নাউন ফ্রেজ থাকে, তো সেগুলো আমরা অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমরা প্রশ্ন করলে বুঝতে পারবো। অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট কখনোই হবে না, এটা মনে রাখবেন আপনারা, হ্যাঁ? তাহলে আমরা বি ভার্বের কিছু ইয়ে আছে, হ্যাঁ, যে এম ইজ আর ওয়াজ আর এগুলো তো জানেন, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নাই। এম ইজ আর ওয়াজকে আমরা সিঙ্গুলারে বসাবো আর প্লুরালে আর আর ওয়ারকে বসাবো। ঠিক আছে? তাই আমরা হচ্ছে একটা একটা করে দেখি। মানে যেমন এখানে বলছে মার্স এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, এখানে একটা বি ভার্ব বসাতে হবে, হ্যাঁ? সে বি ভার্বটা মানে আপনার এম ইজ আর ওয়াজ ওয়ার এর মধ্যে বসাতে হবে। এখন আপনি মানে যখন কোনো সেন্টেন্সে কোনো ধরনের পাস্ট টেন্সের কোনো ইঙ্গিত না থাকবে, বা পাস্ট টেন্স যখন বোঝা না, আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়ছি কি কি ওয়ার্ড থাকলে পাস্ট টেন্স হয়, তাই না? সেগুলো যদি না থাকে তাহলে আপনি ধরবেন এটা সবসময় প্রেজেন্ট টেন্সে চলছে। তাহলে এখানে বলছে মার্স এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। তাহলে এই মার্সটা কি? মঙ্গল গ্রহ। তাহলে এটা সিঙ্গুলার, একটা গ্রহ। তাহলে এটা ইজ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম হবে। এখন মার্সকে দেখে মনে হতে পারে এটা তো প্লুরাল, কিন্তু না, এটা তো নাম। ঠিক আছে? মার্স ইজ এ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে দেখেন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রিচ কান্ট্রি, হুম, ধনী দেশ। তো এই বাক্যে সাবজেক্ট
কোনটা আসলে আপনারা কেউ বলতে পারবেন এই বাক্যের সাবজেক্ট কোনটা? এখানে আছে দা, একটা আছে ইউনাইটেড, একটা স্টেটস, একটা অফ, একটা হচ্ছে আমেরিকা। হুম, এখানে সাবজেক্ট কোনটা, বাক্যের মূল সাবজেক্ট কোনটা? নয়ন বলছে গোটাটা, হ্যাঁ গোটাটাই সাবজেক্ট, রাইট। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, এই পর্যন্ত গোটাটাই সাবজেক্ট। এটাকে বলা হয় হচ্ছে ফ্রেজ, নাউন ফ্রেজ। হ্যাঁ, একটা নাউন ফ্রেজের সাথে অনেক কিছু যুক্ত হয়ে হয়ে আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে? বড় হয়ে একটা সাবজেক্ট হয়, গোটাটা মিলে একটা সাবজেক্ট। তাহলে এখানে আমরা বিভার্ব কি বসাবো? বিভার্ব আমিজ আর এর মধ্যে কি বসানো যায়, কি মনে হয়? হ্যাঁ, নয়ন বলছে ইজ বসবে। হ্যাঁ, তা ইজ কেন বসবে? আমরা কোনটা অনুসারে বসাবো আসলে? আমরা কোনটা অনুসারে বসাবো, মানে সিঙ্গুলার প্লুরাল ধরে আমরা কোনটা অনুসারে এখানে বসাচ্ছি সাবজেক্টে, ভার্বটা? আকলিমা, আপনার কোনটা অনুসারে মনে হচ্ছে এখানে ইজ হবে? মানে আমি যদি বলি যে এই দা, দা অনুসারে বসবে, না ইউনাইটেড অনুসারে বসবে, না স্টেটস অনুসারে, অফ অনুসারে, না আমেরিকা অনুসারে, কোনটা? এখানে হচ্ছে আপনার, বলেন। টোটালটা যেহেতু একটা ভার্ব আসতেছে, সাবজেক্ট পড়তেছে, তাহলে হ্যাঁ, টোটালটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে একটা কান্ট্রিকে বোঝাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ইজ হবে। হ্যাঁ, রাইট। এখন দেখেন এখানে আমাদের একটা দেশ, সোজা কথা আমরা এটা বুঝতে পারতেছি। তবে আমাদেরকে হেডওয়ার্ড আগে বুঝতে হবে, যে মারুফা লিখছে একটা হেডওয়ার্ড বলে একটা শব্দ আছে। হেডওয়ার্ড মানে যখন আপনি বড় এরকম সাবজেক্ট পেয়ে যাবেন, তখন আপনার মূল হেডওয়ার্ড কোনটা সেটাই খুঁজতে হবে। যেমন আর্টিকেল আর প্রিপোজিশন কখনো হেডওয়ার্ড না। আর্টিকেল প্রিপোজিশন যেহেতু নাউনই না, এগুলো তো বাক্যের সাবজেক্ট হওয়ার কোনো যোগ্যতাই নাই। তো এইগুলোকে নিয়ে আমরা হচ্ছে চিন্তা করব না। এখন তিনটা শব্দ আছে, একটা ইউনাইটেড, একটা স্টেটস, একটা হচ্ছে আমেরিকা। হ্যাঁ, তাহলে আপনি একটা খেয়াল করেন যে তিনটা শব্দ পরপর থাকলে শেষেরটা থাকে নাউন, আর বাদ বাকিটা হয়ে যায় কি, অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার যদি আপনি স্টেটস এর সামনে ইউনাইটেড বসান, তাহলে এটা তো অ্যাডজেক্টিভ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তো এটা কখনো সাবজেক্ট হবে না, ইউনাইটেডটা কখনো সাবজেক্ট হওয়ার যোগ্যতা নাই। এখন হয় স্টেটস, না হয় আমেরিকা, ঠিক আছে? এখন আপনি যখন এরকম ধরনের কনফিউশনে পড়ে যাবেন যে আসলে এটা তো প্লুরাল আর এটা তো সিঙ্গুলার, তাহলে আমি কোনটা অনুসারে বসাবো, এরকম আসবে সামনে। তখন সিঙ্গুলার অনুসারে বসাবো না প্লুরাল অনুসারে বসাবো, তখন আপনি যে কাজটা করবেন, আপনি একটাকে বাদ দিবেন। যেমন ধরেন আমি এইগুলা তো বাদ দিলামই নাকি, এই দুইটা নিয়ে যখন ধরেন এটাকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে কি হলো, স্টেটস এর রিচ কান্ট্রি, এটা মিলবে না, কারণ স্টেট তো কোনো দেশ না। কিন্তু আপনি এই, এটা না বাদ দিয়ে এটা বাদ দেন, যে আমেরিকা রিচ কান্ট্রি, তাহলে মিলবে। হ্যাঁ, মানে সেন্টেন্স মিলে যাবে। তো এইটাকে বলা হয় হেডওয়ার্ড। হ্যাঁ, এর আশেপাশে যেগুলো আছে এগুলোকে বলা হয় তার মডিফায়ার। বুঝতে পারছেন বিষয়টা কি? এই হেডওয়ার্ড, তাহলে একটা বাক্যে যখন বিশাল সাবজেক্ট হয়, তখন তার হেডওয়ার্ডটা খুঁজতে হয়। হেডওয়ার্ডটা খুঁজে সুন্দর করে যদি হেডওয়ার্ড আপনি মিলাতে পারেন, তাহলে হেডওয়ার্ড যেহেতু সিঙ্গুলার, সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, এটা বুঝতে হবে। আচ্ছা, যেমন এখানে দেখেন, দ্য পেয়ার অফ সিসর্স, দ্য পেয়ার অফ সিসর্স হচ্ছে ডাল। হ্যাঁ, এখন হচ্ছে বিভার সিসর্স জিনিসটা কি? সিসর্স হচ্ছে আপনার কাঁচি, মানে যেটা দিয়ে ওই যে দেখবেন দর্জিরা যে কাঁচি ব্যবহার করে সেটাকে বলে সিসর্স। তো এই সিসর্সটার যখন পেয়ার ব্যবহার হয়, মানে দুইটা মিলে একটা হচ্ছে, দুইটা মিলে একটা, ঠিক আছে? অরিজিনাল এটা হচ্ছে সিসর্স। হ্যাঁ, এখন পেয়ার বলে দিছে, পেয়ার মানে দুইটা মিলে একটা বোঝাচ্ছে, ঠিক আছে? ডাল, তাহলে ইজ হবে পেয়ার অফ সিসর্স। যদি শুধু সিসর্স থাকে তাহলে কিন্তু আর বসাই আমরা সচরাচর। যেমন এটা দেখেন, গালিভার ট্রাভেলস মাই ফেভারিট। গালিভার ট্রাভেলস একটা বইয়ের নাম। এখন যে কোনো বই তো সিঙ্গুলারই হবে নাকি? হুম, তো এটা বইয়ের নাম, সুতরাং হচ্ছে এটা হবে ইজ মাই ফেভারিট। হ্যাঁ, মানে গালিভার ট্রাভেল আমার প্রিয় বই। হ্যাঁ, জোনাথন সুইফটের লেখা একটা বই, গালিভার ট্রাভেলস আছে। তারপরে বলছে দ্য মেমোরেন্ডা,
মেমোরেন্ডাটা কিন্তু প্লুরাল, মেমোরেন্ডামটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে মেমোরেন্ডা যেহেতু প্লুরাল, সুতরাং এর আর নট ইম্পর্টেন্ট হবে। দ্য অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা বই আছে, এটা একটা বইয়ের নাম, দ্য অ্যারাবিয়ান নাইটস। এটা হচ্ছে ডক্টর স্যামুয়েল রিচার্ডসনের একটা বই, অ্যারাবিয়ান নাইটস। তাহলে এটা বইয়ের নাম, সুতরাং ইজ মাই ফেভারিট হবে, মানে আরব্য রজনীর যে গল্প সেটা তার পছন্দের গল্প। ইফ আই ড্যাশ কিং, এইরকম ধরনের যে আনরিয়াল পাস্ট যেগুলো গত ক্লাসে বলছি, যেগুলো আর কখনো হওয়া সম্ভব না, মিথ্যা কথা, সেগুলো সবসময় আপনার ওয়ার যুক্ত হবে, অক্সিলারি ভার্ব যেটাই থাক। হ্যাঁ, যে ইফ আই আর কিং মানে আমি যদি রাজা হতাম, তার মানে রাজা সে হয়নি, এখন সে ফকির, ব্যাপারটা এরকম। আপনার হচ্ছে কথাটা মিথ্যা, এইগুলো আনরিয়াল পাস্টের ক্ষেত্রে অবশ্যই কি হবে, আপনার অক্সিলারি ভার্ব ওয়ার বসবে। আচ্ছা, এরপরে আসে আমরা দুইটা সাবজেক্ট অনেক সময় যুক্ত হয়। দুইটা সাবজেক্ট যুক্ত হলে সবচেয়ে বড় সমস্যা যেটা, সাবজেক্ট যে দুইটা আলাদা মানুষ কিনা বা আলাদা বস্তু বা আলাদা ব্যক্তি কিনা, এটা আপনাকে ডিটারমাইন করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। যেমন এখানে দেখেন সুমি অ্যান্ড বকুল, ঠিক আছে, সুমি এবং বকুল ফ্রেন্ডস, তারা ফ্রেন্ডস। হ্যাঁ, সুমি আর বকুল ফ্রেন্ডস, তাহলে এখানে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এটা বোঝার উপায় কি, সুমি আর বকুল তো দুইজন ফ্রেন্ডস, তাই না? এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে ভার্ব, মানে বি ভার্ব একটা বসবে, সেটা এম ইজ আর বা যাই হোক, আপনার ওয়াজ ওয়ার এর মধ্যে একটা বসাতে হবে। কি বসানো যায়, কোনো আইডিয়া? আচ্ছা, নয়ন বলছে প্লুরাল হবে, আর হবে। আচ্ছা, দেখি একটা পোল তৈরি করি। হুম, আর হবে, আর কেউ কোনো মতামত দিতে চান এখানে, যে আর হবে না, ইজ হবে না? আকলিমাও আর এর পক্ষে মতামত দিছে। হ্যাঁ, আর হবে, আর তো কেউ মনে হয় ক্লাসে নাই, যাই হোক। তো এখন উম, এখানে আমাদের সুমি এবং বকুল, তাহলে মানুষ হচ্ছে দুইজন, ঠিক আছে, মানুষ হচ্ছে দুইজন, জুয়েল বলছে ইজ হবে। আচ্ছা, তাহলে জুয়েলেরটা আসলে ভুল হচ্ছে, কারণ এখানে মানুষ হচ্ছে দুইজন, সুমি একজন, বকুল একজন। তাহলে সুমি আর বকুল, তাহলে এই দুইটার মধ্যে একটা হতে পারে নাকি, আরই হবে নাকি? আচ্ছা ফ্রেন্ডস, ভালো কথা। কারণ সুমি বকুল দুজন আলাদা মানুষ। তারপর আপনার পরে একটু পড়তে হবে, বলছে হোয়েন হি স্টাডিড ইন হাই স্কুল, যখন তারা স্কুলে পড়তো তখন তারা ফ্রেন্ড। হ্যাঁ, হোয়েন যে হি এটা পাস্ট টেন্স না, তাহলে এটা হবে কি, আর না হয়ে এখানে ওয়ার হবে। কারণ কি, যে যখন তারা স্কুলে পড়তো তখন তারা হচ্ছে ফ্রেন্ড ছিল, এখন নাই। হ্যাঁ, তাহলে এখানে আমরা ওয়ার বসাবো এবং প্লুরাল জন্য ওয়ার বসাবো, আর যেহেতু এটা পাস্ট টেন্স সুতরাং এটা আমরা ওয়ার বসাবো, ঠিক আছে, দুজন আলাদা ব্যক্তি। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসি, যেমন কফি অ্যান্ড টি, ঠিক আছে, কফি এবং টি অফার্ড নাওয়াডেজ, তাহলে এটা কফি এবং টি দুইটা আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে আর হবে, মানে আলাদা জিনিস। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার এটা অনেক সময় আলাদা মনে হয়, যে ব্রেড এবং বাটার এটা আলাদা মনে হয়, কিন্তু যখন দুইটা একসাথে খাওয়া হবে, ব্রেড অ্যান্ড বাটারটা যখন একসাথে খাওয়া হবে, হ্যাঁ, রুটির সাথে বাটার মাখায়, যেটা পৃথিবীর সবচেয়ে কুখাদ্য একটা, হ্যাঁ, সেই মানে সবচেয়ে ফালতু একটা খাবার, যেটা আমাদের দেশে দেখবেন যারা একটু বড় লোক হয়, বড় লোকরা দেখবেন সব যে খাবার খায় সেগুলো কিন্তু অস্বাস্থ্যকর। হ্যাঁ, যাদের টাকা আছে এরা কিন্তু ভালো খাবার খায় না, এদের সন্তানরা, বউ বাচ্চা সবাই দেখবেন যে অস্বাস্থ্যকর এবং অপুষ্টিজনিত খাবার বেশি খায়, যেগুলো খাবার মানে খাবার মতো না, জঘন্য খাবার খায়। হুম, তো এই ব্রেড অ্যান্ড বাটার একটা তার মধ্যে অন্যতম। হ্যাঁ, তো এই ব্রেড অ্যান্ড বাটার একসাথে যখন মাখানো হয় এটা একটা সিঙ্গেল খাবার হয়ে যায়, তখন এটাকে আমরা বলি ইজ। হ্যাঁ, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট। আচ্ছা, যেমন এখানে দেখেন দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, এখানে হেডমাস্টার এবং চেয়ারম্যান দুইজন ব্যক্তি না, এখানে একজন ব্যক্তি। কেন একজন ব্যক্তি? কারণ হেডমাস্টারের আগে একটা আর্টিকেল আছে কিন্তু চেয়ারম্যানের আগে নাই। যদি চেয়ারম্যানের আগেও একটা আর্টিকেল থাকতো তাহলে আমরা ধরতাম যে এটা হেডমাস্টার এবং চেয়ারম্যান সেপারেট ব্যক্তি, তাহলে এটা অবশ্যই কি হবে, ইজ হওয়ার কথা। কিন্তু এখানে আবার বলছে লাস্ট মিটিং, আমরা জানি যে গত ক্লাসে পড়ছি লাস্ট শব্দ থাকলে এটা পাস্ট টেন্স হয়, তাহলে এটা কি হবে, এটা ওয়াজ হবে। হ্যাঁ, আচ্ছা, এই বাক্যটা দেখেন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান, এইবার মানুষ কিন্তু দুইজন, একজন হেডমাস্টার একজন হচ্ছে চেয়ারম্যান, আলাদা আলাদা ব্যক্তি, এইবার কি হবে, ওয়ার হবে। ওকে,
এটা বুঝলেই হবে, আর্টিকেল দুইটার কারণে দুইজন মানুষ। তাহলে আপনার একজন না দুইজন, এটা বুঝে আপনাকে এখানে বসাতে হবে। ওকে। আচ্ছা, এরপর আসি কোন সাবজেক্ট, আমরা যেসব সাবজেক্ট পড়ি এগুলো যে কোনো সাবজেক্টের নামের পড়বে ভার্ব সিঙ্গুলার হবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, যাই হোক এগুলো সাবজেক্টের পরে বা হচ্ছে আপনার কি হবে, এটা ভার্ব সিঙ্গুলার হবে। যেমন ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। হুম। তারপর ইথিক্স ইজ এ সাবজেক্ট অফ মোরাল স্টাডি, ইথিক্স হচ্ছে মোরাল স্টাডিজ সাবজেক্ট। তারপরে হুম, আচ্ছা, তারপর হিস ম্যাথমেটিক্স, তাহলে এটা কি হবে, আমাদের এখানে বলছে উইক, এটা মানে ফিজিক্স ইথিক্স তো গেল, এরপরে হিস ম্যাথমেটিক্স এটা কি হবে? আচ্ছা, নোমেয়ার বলছে ইজ হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার হুম ম্যাথমেটিক্স কে নোমেয়ার হয়তো সাবজেক্ট অনুসারে সাবজেক্ট অনুসারে ইজ মনে করছে, আসলে দেখেন এখানে কিন্তু এটা সাবজেক্ট না, আসলে মানে সেই সাবজেক্ট না। হ্যাঁ, মানে আমরা যে ম্যাথমেটিক্স সাবজেক্টের কথা বলছি সেটা কি এখানে সেটা বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। কেন? কেন বোঝাচ্ছে না? এর কারণটা হচ্ছে যে এখানে ফিজিক্স যখন আপনি সাবজেক্ট দেখলেন তখন দেখেন পিটা বড় হাতের, এখানে ইথিক্স সাবজেক্টে এইটা বড় হাতের, কিন্তু এখানে ম্যাথমেটিক্স সাবজেক্টে এমটা কি ছোট হাতের। তার মানে এইটা যে গণিত সাবজেক্ট বোঝাচ্ছে না, এটা নিশ্চিত। হুম। তা আমরা বললাম যে সাবজেক্টের পরে ভার্ব প্লুরাল হবে, তাহলে এখানে ডালমেকুস কালা হে, হ্যাঁ কিছু ঝামেলা আছে। তো এইটা আপনাকে বুঝতে হবে, যখন হিজ ম্যাথমেটিক্স বলবে বা ইওর ম্যাথমেটিক্স বলবে বা মাই ম্যাথমেটিক্স বলবে এরকম শব্দগুলো, এর সামনে একটা ডিটারমিনার থাকবে, তখন বুঝবেন যে এটা অবশ্যই কি না, এটা অবশ্যই সাবজেক্ট বোঝাচ্ছে না, এটা হচ্ছে হিজ ম্যাথমেটিক্স অর্থ হচ্ছে তার ম্যাথের যে দক্ষতা বা ম্যাথের পড়াশোনা এটাকে বোঝাচ্ছে। তো এটা প্লুরাল হবে, হ্যাঁ আর হবে। যেমন যদি বলে হিজ ফিজিক্স, তার মানে বুঝবেন যে তার ফিজিক্সে নলেজের সমষ্টিগুলোকে একসাথে এরকম, হ্যাঁ। তাহলে এটা প্লুরাল বসাবো আমরা, আর বসাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দা প্লাস অ্যাডজেক্টিভে সবসময় প্লুরাল ভার্ব বসবে, দা প্লাস অ্যাডজেক্টিভ। দা প্লাস অ্যাডজেক্টিভ কিরকম জিনিস, দার পরে যে কোনো অ্যাডজেক্টিভ বসতে পারে, যেমন ধরেন দা রিচ, দা রিচ, দা প্লাস রিচ, ঠিক আছে। রিচ হচ্ছে মানে কি, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ না, ধনী যারা আছে, হ্যাঁ ধনী, তাহলে এটা অ্যাডজেক্টিভ, দার সাথে অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে, হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে দা রিচ। তাহলে হচ্ছে এটা এগুলো সবসময় প্লুরাল ভাব বসবো বলবো আমরা, ঠিক আছে। তাহলে ভার্বও প্লুরাল বসাবো। যেমন এখানে বলছে দা ভার্চুয়াস, ভার্চুয়াস মানে কি, ভার্চুয়াস হচ্ছে যারা ধার্মিক, ধার্মিক আহ, ঠিক না, ভার্চুয়াসের সঠিক অর্থ হচ্ছে নীতিবান। হুম। নীতিবান মানে নীতির সাথে আপোষ করে না, এরকম লোকজনকে আমরা বলবো ভার্সা। ধার্মিক হচ্ছে রিলিজিয়াস, দেখবেন যে অনেক মানুষ আছে ধর্মকর্ম খুব ভালো পালন করে, আবার অন্যের জমিও দখল করে, আবার অন্যায়ও করে, আবার মানে সবই করে, আবার দেখবেন যে ধর্মকর্মও করে। মানে এরকম দুই শ্রেণীর লোকই, মানে এই শ্রেণীর লোক প্রচুর আছে এখন সমাজে আরো বেশি, এরা ভার্চুয়াস না। ভার্চুয়াসটা হচ্ছে যে সে নীতিবান। হুম। তার নীতি আদর্শে সঠিক জায়গা থেকে সে ছুটে যাবে না, সে যা হয় এরকম হিউম্যান বিংও আছে। আমাদের সমাজে কম আছে জন্য আমরা দেখতে পাই কম, কিন্তু আছে, এটা আমাদের একটু কম আছে, হ্যাঁ। এরকম না যে আমরা মানে অ্যাভেলেবেল আছে, এই জন্য আমরা একটু মানে বুঝতেই পারি না যে আহ, অনেকে দেখবেন যে বলে সবাই নাকি সুযোগের অভাবে সৎ, এগুলা কথাবার্তা বলা উচিত না, এগুলা বলবেন না, এগুলা বললে মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। হুম। এগুলো ভুল কথা। হ্যাঁ, মানুষ সবাই সৎ থাকার চেষ্টা করে, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে হয়ে ওঠে না, হয়তো কিছু ভুলভ্রান্তি করে ফেলে, তার মানে হচ্ছে মানুষের যেহেতু বিবেক আছে সেহেতু মানুষ সৎ। কিন্তু অনেক সময় আছে যারা ইচ্ছাকৃতভাবে শয়তানি বদমাশি করে, তাদের কথা বাদ দিতে হবে, বাট ঢালাওভাবে এটা বলার সুযোগ নেই। হুম। এটা উচিত না। হ্যাঁ, অনেকেই এগুলো দেখবেন যে ইন জেনারেল বলে। আবার একটা জিনিস আমি সমাজে লক্ষ্য করছি, এটা আপনারা করছেন কিনা জানি না, দেখবেন যে যারা একটু গরিব মানুষ বা যারা ধরেন মানে
যারা দেখবেন যে বেশি ধার্মিক তারা কিন্তু বেশিরভাগই গরিব। হ্যাঁ। আবার তাদেরকে মানুষ ধরেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, সে এই সেই হেন তেন খার, আসলে এগুলো কিন্তু ঠিক না। আসলে সে কোনো কারণে গরিব হয়ে গেছে। হ্যাঁ, এটা তো তার দোষ না। ঠিক আছে। এবং আসলে এটা তো মানে কি বলা যাবে, কিছু করণীয় নাই তো। সে তার চেষ্টা করবে সময় শ্রম মেধা দিয়ে, কিছু না করতে পারতে কিছু করার নেই। আচ্ছা, তো এখানে দা ভার্সসটা আমরা প্লুরাল ধরবো, তাহলে আর অলওয়েজ হ্যাপি। দা পুয়ার সাফারটা তাহলে সাফারই হবে, যেহেতু প্লুরাল সাফার, এটা আসে পরীক্ষায় খুব। মানে গরিব মানুষ শীতের দিনে খুব সাফার করে, তাহলে এটা যদি সিঙ্গুলার হতো তাহলে সাফার্স হতো, যেহেতু এটা দা পুয়ার তাহলে হচ্ছে সাফার। দা কশাস, কশাস মানে কি? কশাস মানে হচ্ছে যারা আহ, সতর্ক থাকে সব সময়। হ্যাঁ, কশাস যারা, এই কশাস আর নট অলওয়েজ কাওয়ার্ড, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যারা সাবধানী ব্যক্তি কখনো সবসময় যে কাপুরুষ সেটা না। সাবধানী ব্যক্তি আহ, কে অনেকেই কাপুরুষ মনে করে। হ্যাঁ, এটা করা উচিত না। কারণ সাবধানী ব্যক্তি তার পারিপার্শ্বিক পরিস্থিতি সবকিছু বুঝে সুন্দর সিদ্ধান্ত নেয়। এখন ধরেন এক জায়গায় আছেন, 10 জন আপনাকে মারার জন্য আসছে, সেখানে বুঝতেই পারছেন যে এখানে আমার মায়ের খাওয়াটা অবশ্যম্ভাবী, তাহলে সেখান থেকে লিভ করাটাই ভালো, তাই না? সেখানে যুদ্ধ না করাটা বুদ্ধিমানের কাজ। তো এই আর কি, তো এগুলোকে বলে কসাস, যারা সাবধানী লোক তারা সবসময় কি, তাদেরকে কাপুরুষ ভাবা ঠিক না। তাহলে কসাস মানে যারা সাবধানী লোকের গ্রুপ, তাদের বলছে দ্য রিচ আর নট হ্যাপি। হ্যাঁ, বড় লোকরা নাকি সুখী হয় না, ডাহা একটা মিথ্যে কথা। ঠিক আছে, তো যাই হোক, এইগুলা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো আসে পরীক্ষায়, এগুলো একটু দেখবেন। এরপরে আমরা আসি হচ্ছে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পেন্ড উইথ, এরকম কিছু মানে কানেক্টিং ওয়ার্ড থাকে। এই ওয়ার্ডগুলো যদি বাক্যের সাথে বসে তাহলে আপনি ধরে নেবেন যে এইগুলোর পরে যে সাবজেক্ট আছে তার কোনো মূল্য নাই, এর সামনের গুলোই মেন কথা। যেমন করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, তাহলে করিমই হচ্ছে এখানে মূল লোক। হ্যাঁ, রহিমের কোনো এখানে বিষয় নাই। তাহলে এখানে ডিজার্ভ, তাহলে এটা সিঙ্গুলার করিম যেহেতু ডিজার্ভস হবে। যেমন দা ফাদার অ্যালং উইথ 7 সিস্টার্স, আমরা ফাদারকে ধরবো, মানে এই যে ফাদার, এই অ্যালং উইথ এর পরে যে 7 সিস্টার আছে এটা আমাদের নান অফ মাই কনসার্ন। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে বলছে যে হ্যাভ ভার্ব বসাতে বলছে, তাহলে হচ্ছে এখানে কি হবে, ফাদার অনুসারে সিঙ্গুলার হ্যাজ বসবে। লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, ফ্রেন্ডসকে আমাদের অতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই, আমরা লিমা অনুসারে বসাবো। তাহলে গো আছে, তাহলে এখানে গোজ বসাবো। ঠিক আছে। হ্যাঁ, বুঝছেন বিষয়টা কি? হ্যাঁ, আচ্ছা। যেমন দে অ্যাজ ওয়েল অ্যাজ হি, তাহলে এখানে কোনটা অনুসারে বসাবো? এটা এইটার মানে কি বসানো যায়? বি ভার্ব একটা বসাই, বসান তো দেখি। এখানে কি বসানো মনে হয় যে দে অ্যাজ ওয়েল অ্যাজ হি, এটার মধ্যে আমরা কোনটা বসাবো আর কি, কি বিভাগ বসাতে পারি? আচ্ছা, আর নাকি, আর হবে নাকি, না ইজ হবে? আর হবে, কারণ দে অনুসারে বসবে না। আচ্ছা, মিতুলের ভুল হলো কোন জায়গায়? মিতুল কি ধরে এটা চিন্তা করলো? মিতুল আপনার ভুল, আপনি আনমিউট করেন করে কথা, আপনি ইজ কি হিসাবে ভুল ধরলেন বা কি হিসাবে বললেন? আচ্ছা, যাই হোক, এটা তাহলে আমাদের এবার শর্মি অ্যাজ ওয়েল হ্যাজ হিজ ফ্রেন্ডস, তাহলে শর্মি অনুসারে হবে, তাহলে লাইক আছে লাইকস হবে। হ্যাঁ, এই তো সিম্পল ব্যাপার, মানে আপনি প্রথমটা অনুসারে বসাবেন তাহলে হবে। এরপরে আসি মেনি এ আর এ মেনি, এটা অনেক সময় কনফিউজ করে ফেলে, বাক্যের মধ্যে দেখবেন যে মেনি এ যুক্ত থাকে। তো এখানে মেনি এ আছে। হ্যাঁ,
মেনি এ, আপনার মেনির পরে যদি এ থাকে তাহলে আপনার হচ্ছে মানে সিঙ্গুলার, আর যদি আপনার আগে এ থাকে তাহলে হবে প্লুরাল। যেমন এটা আপনি এ মেনি স্টুডেন্ট, এটা হবে হচ্ছে কি প্লুরাল। হ্যাঁ, ওয়াস, ওয়াসটা ওয়াস্টে হবে। কিন্তু যদি আপনার মেনি এ এটা হয়, মেনি এ স্টুডেন্ট, এরকম যেটা হয়, হ্যাঁ, তাহলে এটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, ওয়াস্টেজ হবে, টি টি এস হবে। হ্যাঁ, ওকে। তার মানে এই মেনি আর মেনি এর তফাৎ বুঝছেন তো, মানে একটা বেসিক তফাৎ আছে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা গেল। এর পরেরটাতে আসি তাহলে। এগুলো পড়বেন তাহলে হয়ে যাবে। সাবজেক্টের সাথে যখন প্রিপজিশন থাকে তখন আসলে মূল সাবজেক্ট বের করা খুব কঠিন হয়ে যায়। যেমন দেখেন, এখানে দেখেন বলছে দ্য প্রাইসেস অফ রাইস। হ্যাঁ, তো এখানে মূল সাবজেক্ট কোনটা? হ্যাঁ, এই যে বললাম হেড ওয়ার্ড খুঁজতে হয়, তো অপ আর এটা বাদ দেন, এটা দুটো তো হবে না। তাহলে প্রাইসেস আর একটা হচ্ছে রাইস, এই প্রিপজিশনের পরের গুলো আমি এখানে গুরুত্ব দেব না। কেন? কারণ রাইসটা হচ্ছে, দেখেন এটা মিলাতে হয়, রাইস ইজ রাইজিং, তাই হবে না প্রাইস ইজ রাইজিং, প্রাইস ইজ রাইজিং হবে। তাহলে প্রাইসটা হচ্ছে হেডওয়ার্ড, তাই এটা যেহেতু প্লুরাল তাহলে এটা প্লুরাল ভার্ব বসাবো। আর এই জন্য হেডওয়ার্ড বসাতে, অনেক সময় রাইস অনুসারে সিঙ্গুলার ভার্ব বসাই দিলে বিপদ হবে। যেমন এখানে দেখেন কালার অফ হিজ আইস, তাহলে অফ হিজ দা এগুলা বাদ, কারণ এগুলো তো সাবজেক্ট না। কালার আর আইস, তাহলে কি হবে? কালার ইজ ব্লু না আইস ইজ ব্লু? ঠিক আছে, আসলে আইসও ব্লু হয় কালারও ব্লু হয়, কালারটা এখানে ফোকাস করছে, আইস তো ব্লু হয় না, আইসের কালার ব্লু হয়। তাহলে কালার অনুসারে বসবে, তাহলে কালার ইজ ব্লু, হ্যাঁ, আইস অনুসারে না, অনেকে আইস অনুসারে বসাই দিতে পারে ভার্ব। ওকে, এটা ভুল হবে। যেমন এটা দেখেন বলছে দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট ডিভাস্টিং। ডিভাস্টিং, ডিভাস্টিং মানে কি? একদম ভয়ানক, ভয়াবহ। এই যে ক্যালিফোর্নিয়াতে দাবানল হলো, হ্যাঁ, যে কি অবস্থা, সব পুড়ে টুড়ে গেল। ওখান থেকে একটা বাস আবার দেখলাম যে জি বের হয়ে চলে আসছে, সে ঢাকার রাস্তায় চলতেছে, এরকমও দেখলাম। তো এই ইফেক্টসটা হচ্ছে এখানে আপনার আহ, যে সাবজেক্ট, তাহলে এটা প্লুরাল, তাহলে এটা আর হবে। হ্যাঁ, ইফেক্টস অফ দ্য ক্লাইমেট চেঞ্জ আর ডিভাস্টিং। ঠিক আছে। আচ্ছা, তা এইগুলো দেখবেন আর কি। হ্যাঁ, যেমন এই বাক্যে খেয়াল করেন, এই বাক্যটা বলছে দ্য রাইটার অফ দ্য স্টোরি। তো স্টোরিটা এখানে মূল বিষয় না, রাইটার মানে গল্পের যে লেখক, ওনার কি দরকার? ইমাজিনেশন দরকার। মানে গল্প লিখতে হলে কল্পনা শক্তির দরকার আছে। হ্যাঁ, গল্প কখনো কল্পকাহিনী ছাড়া হয় না। আচ্ছা, তো এইগুলো কয়েকটা একটু পড়লেই আপনি কমন পাবেন এখান থেকে। এরপরে আমরা চলে আসি ওয়ান অফ ইচ অফ, এটা থেকে প্রত্যেক দিনই প্রশ্ন হয়, যত পরীক্ষা আছে সব পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়। ওয়ান অফ ইচ অফ আইদার অফ নেইদার অফ, এটা সহজ কথা হচ্ছে ওয়ান ইচ আইদার নেইদার এইগুলো থাকলে বাক্যের বা আমরা হচ্ছে সিঙ্গুলার বসাবো ভার্ব। হ্যাঁ, যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ইজ বসাবো, যদিও বা এখানে ফ্রেন্ডস আছে সমস্যা নেই, ওয়ান যেহেতু আছে, মানে এটার অর্থ কি? ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার অনেকগুলো ফ্রেন্ডস আছে যার মধ্যে আমি একজনের কথা বলছি, তাহলে ওয়ানটা হচ্ছে মূল সাবজেক্ট। বুঝতে পারছেন? অনেকগুলোর মধ্যে একজন, তাহলে সিঙ্গুলারিতে হবে, তাই না? তো এইটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, হ্যাঁ, ফুল মার্ক পেয়েছে, তাহলে গেটস ফুল মার্ক। অনেকগুলো ছাত্রছাত্রীর মধ্যে একজন ফুল মার্ক পেয়েছে। তার নেইদার অফ দ্য টু গার্লস, দুইজন মেয়ের মধ্যে কেউই না, নেইদার মানে কেউই না, একজনও না, তাহলে এটা সিঙ্গুলার, তাহলে হচ্ছে ইজ হবে ইজ সিলেক্টেড। হ্যাঁ, ইচ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস, অ্যাথলেটস অনেকগুলো ছিল যার মধ্যে প্রত্যেকে মানে একজন একজন করে, তাহলে এখানে আপনার হচ্ছে কি হবে? হ্যাজ বিন হবে। হ্যাঁ, হ্যাভ বিন না, হ্যাজ বিন হবে। ওকে, এই তো। এইগুলো পার্থক্যগুলো আপনার ধরতে পারলে হবে। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলো সবই হচ্ছে সিঙ্গুলার হবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা এক প্রকার বাক্য সামনে পাই, এই বাক্যটা আপনি একটু খেয়াল করেন, এই বাক্যটা একটু দেখেন, এই বাক্যটা দেখলে বুঝতে পারবেন। এরকম চলে আসতে পারে যে শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু অলওয়েজ লেট।
এখন এখানে আপনি বলতে পারেন স্যার ওয়ান অফ দা আছে, তাহলে তো নিঃসন্দেহে এখানে সিঙ্গুলার বসাই দিতে পারি, কামস বসাই দিলে হয়ে যায়, কিন্তু না, এটা হবে হচ্ছে কাম। এটার কারণটা কি আসলে, এখানে আমাদের একটু অ্যানালাইসিস দরকার। দেখেন আমাদের বাক্যটা আমরা একটু পড়ি, তাহলে বুঝতে পারবেন যে শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, মানে সে স্টুডেন্ট গুলোর মধ্যে একজন। অনেকগুলো স্টুডেন্ট আছে যার মধ্যে সে একজন। সে মানে কে? এই শি, এই শি হচ্ছে সে। হ্যাঁ, ওকে। আর ইজ, ইজ এই শি এর জন্য তো এখানে একটা ইজ বসানোই হয়েছে, হয়েছে না? শি এর জন্য কি আর ভার্ব বাকি আছে? শি এর ভার্ব বসে গেছে না? তাহলে ওয়ান অফ দার যে ভার্ব সেটা বসে গেছে না অলরেডি? সেটা বসে গেছে। হু অলওয়েজ লেট, তাহলে এখানে যে ভার্বটা হবে সেটা কার ভার্ব? সেটা হচ্ছে হু এর ভার্ব। হুটা কি? হুটা হচ্ছে সেই স্টুডেন্ট গুলা। হুম, মানে সে সেই স্টুডেন্ট গুলার মধ্যে একজন, একজন যারা লেট করে আসে। এই হু মানে হচ্ছে যারা, বুঝতে পারছেন? যারা মানে এই স্টুডেন্ট গুলা, মানে সেই ছাত্র ছাত্রীদের মধ্যে একজন যে যারা লেট করে আসে। তাহলে এই হু মানে হচ্ছে স্টুডেন্টস, তার মানে স্টুডেন্ট এখন প্লুরাল, সুতরাং এখানে আমরা প্লুরাল বসাবো, বুঝতে পারছেন? এরকম হু যুক্ত থাকলে এটার মিলে গেছে, সুতরাং এই হু অনুসারে হু দ্বারা স্টুডেন্ট, স্টুডেন্ট প্লুরাল, তাহলে প্লুরাল ভার্বই বসবে। ওকে, আচ্ছা। যেমন এটা দেখেন, বলছে যে হি ইজ ওয়ান অফ দোস, ওয়ান অফ দোস মানে সে তাদের মধ্যে একজন, হু মানে যারা ধূমপান করে না, নট স্মোক, ডোন্ট স্মোক। হ্যাঁ, সে তাদের মধ্যে একজন, ঠিক আছে। এই হি এর জন্য তিস বসানোই আছে, এই হু এর জন্য বসাতে হবে। ওকে, এই খুঁটিনাটি পার্থক্যের কারণে ভুল হয়ে যাবে, এইগুলো তাহলে একটু বাছাই করে দেখতে হবে। এরপরে ভগ্নাংশে আসে, অনেক সময় দেখবেন ভগ্নাংশ নিয়ে কিছু মানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। ভগ্নাংশে হচ্ছে আপনার অনেক সময় আমরা এই যে থ্রি ফোর্থ, ওয়ান ফোর্থ এরকম থাকে, তখন কোনটা সিঙ্গুলার বসাবো কোনটা প্লুরাল বসাবো, এইগুলা নিয়ে আমরা অনেকটাই কনফিউজড হয়ে যায়, দ্বিধা বিভক্তি হয়ে যায়, বুঝতে পারি না, অনেক ধরনের সমস্যা থাকে। আসলে তখন আমরা কি করব? হুম, তে তখন এখানে হচ্ছে আমাদের এই আহ, এখানে আপনার এগুলো দেখার দরকার নাই, ভগ্নাংশ দেখার দরকার নাই যে ভগ্নাংশ ওয়ান ফোর্থ আছে না টু থার্ড আছে না থ্রি ফোর্থ আছে, এগুলো দেখার দরকার নাই। আপনি দেখবেন কোথায়? আপনি দেখবেন এখানে, এই জায়গায়, যে প্রিপজিশনের পরে দেখবেন এখানে আছে ওয়ার্ক। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার আর ভার্ব বসাবেন, আর যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসাবেন, শেষ। এইদিকে কি থাকে থাক। হুম, তাহলে এখানে দেখেন থ্রি ফোর্থস অফ দ্য ওয়ার্ক সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন ফিনিশড। টু থার্ডস অফ দ্য চিলড্রেন, চিলড্রেন তো প্লুরাল তাই না, তাহলে এখানে ওয়ার হবে, যেহেতু লাস্ট উইক ছিল বি ভার্ব, তাহলে ওয়ার হবে। 50% অফ দ্য ল্যান্ড, হ্যাঁ ল্যান্ড সিঙ্গুলার, তাহলে ইজ হবে। হ্যাঁ, সহজ কথা, মানে ভগ্নাংশ পার্সেন্টেজ এগুলোর ক্ষেত্রে এইভাবে দেখবেন, তাহলে হয়ে যাবে। টাইম ডিস্টেন্সে যদি আপনার সমস্যা হয়, টাইম ডিস্টেন্স, টাইম ডিস্টেন্স উইথ লেন্থ আর মানি, এই পাঁচটা যে জিনিস আছে। টাইম মানে আমাদের কি হতে পারে, ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলো, বছর এগুলো। ডিস্টেন্স হচ্ছে কিলোমিটার, মিটার, আপনার হচ্ছে মাইল এগুলো। তারপরে ওয়েট কি, কেজি, লিটার এগুলো। লেন্থ হচ্ছে আপনার লম্বার ক্ষেত্রে মিটার, ফুট, গজ। আর মানি, মানি মানে ধরেন 10,000 টাকা, 20,000 টাকা বা $20,000 এগুলো সব। এইগুলো, এই যে আমাদের এখানে পাঁচটা ডাইমেনশন দেখছেন, এগুলো সবসময় সিঙ্গুলার। যেমন $10,000, ডলার্স থেকে প্লুরাল মনে হতে পারে কিন্তু এটা প্লুরাল না। $10,000 একসাথে সিঙ্গুলার, তাহলে এটা হবে ইজ এ লট অফ মানি। 10 ইয়ার্স, 10 বছর দেখে মনে হতে পারে 10 বছর নিশ্চিত প্লুরাল, কিন্তু না, এটা সিঙ্গুলার, এটা হবে ইজ এ লং টাইম। ওকে, আচ্ছা। 50 মাইলস, এটা হচ্ছে ইজ এ লং ডিস্টেন্স। হ্যাঁ, মানে টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি এগুলো সবই হচ্ছে সিঙ্গুলার। ওকে, আচ্ছা। এরপর আসি ইনফিনিটিভ আর জেরান্ট, যখন আপনার বাক্যে সাবজেক্ট বসে তখন ভার্ব সিঙ্গুলার হবে। যেমন রিডিং নভেলস, রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা জেরান্ট হয়ে গেছে, তাহলে রিডিং নভেলস হচ্ছে ইজ গুড হ্যাবিট, রিডিং অনুসারে হবে, সিঙ্গুলার হবে ভার্ব।
টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। হুম। টেলিং লাইস জেরান্ট, তাহলে লাইস অনুসারে না, কিন্তু টেলিং অনুসারে, টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। আচ্ছা, আরেকটা আছে এ নাম্বার অফ আর দা নাম্বার অফ। এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, এ নাম্বার অফ এর পরে প্লুরাল আর দা নাম্বার অফ এর সিঙ্গুলার। দা যেহেতু আর্টিকেল একদম নির্দিষ্ট করে দেয়, তাহলে এ নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে এখানে হচ্ছে হ্যাভ হবে, আর দা নাম্বার অফ স্টুডেন্ট হলে হ্যাজ হবে। ওকে, বুঝতে পারছেন বিষয়টা কি? আর দেয়ার যদি কোনো বাক্যে থাকে, দেয়ার হিয়ার, যেমন দেয়ার 12 মান্থস ইন এ ইয়ার, তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? দেয়ার কি সাবজেক্ট? না, 12 মান্থস, দেয়ার এর সাবজেক্ট সবসময় পরে থাকে, তাহলে 12 মান্থসটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু এটা প্লুরাল সুতরাং এখানে আর হবে। দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। হ্যাঁ, দেয়ার যুক্ত বাক্যে সবসময় সাবজেক্টটা মানে ভার্বের পরে থাকে, অন্যগুলোতে আগে থাকে, এটা ভার্বের পরে থাকে। হুম। আমাদের আর অল্প একটু আছে, আমরা কয়েক মিনিট সময় না, আজকে জেনারেল নলেজটা না হয় থাক, নাকি কালকে ক্লাসে পড়বো। আজকে আমার একটু ক্লাসটা শুরু করতে দেরি হয়েছে, মানে আরো 10 মিনিট আগে শুরু করলে জেনারেল নলেজটা আমরা ওই সময় পড়তে পারতাম। তা আমি দেখি আপনাদের খাতাগুলো, আজকে 4-5 জন পরীক্ষা দিচ্ছে, ওগুলো একটু ভালো করে দেখি কোথায় কোনটা ভুল আছে বা কি। হ্যাঁ, এ করে আমি অ্যান্সার শিটটা না হয় দিয়ে দেবনি, এটার সাথে মিলাই দেখতে পারেন আপনাদের আসলে ভুলটা কোথায়। খাতা আমি দেখবো, অ্যান্সার শিটটা দিয়ে দিলে ব্যাস বুঝতে পারবেন যে ভুলটা আসলে এক্স্যাক্টলি কি ভুল হচ্ছে আর কি। হুম। তবে কিছু কিছু জিনিস দেখলাম যে অনেকে ভালো করছে, যে কয়জন পরীক্ষা দিচ্ছে খারাপ করেনি, আর কিছু ভুল করছে ওইগুলো ভুল আসলে ঠিক হয়নি, মানে ভুলগুলো না করলে হতো। আচ্ছা, নেইদার নর আর আইদার অর, এইগুলোর পর সিস্টেমটা হচ্ছে কি, যে পরেরটা সাবজেক্ট দেখতে হয়, যেমন নেইদার দ্য মুন নট দ্য স্টার্স, এই স্টার্স কে খেয়াল করতে হবে, আপনার আগের গুলো না। হ্যাঁ, তাহলে বিভার ভাবে এখানে লাস্ট আছে, সুতরাং ওয়ার হবে। হুম। আচ্ছা, তারপরে আইদার ইউ অর আই, এবার আই অনুসারে বুঝবে, তাহলে আই এম রং হবে। হ্যাঁ, এই আর কি। আর এখানে কয়েকটা মুখস্থ আছে, যেমন 2 and 2 makes 4, তারপরে দ্য পুলিশ আর ভেরি হেল্পলেস, ব্রাজিল দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, ব্রাজিল হ্যাভ হবে, এটা হ্যাজ না, কারণ ব্রাজিল একটা দেশ হলেও ব্রাজিলের ফুটবল টিমে 11 জন প্লেয়ার, আমরা ব্রাজিলের ফুটবল টিমকে বুঝতেছি, হ্যাজ হ্যাভ হবে। হ্যাঁ, তো এইগুলো পড়লেই হবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এগুলো মুখস্থ। দ্য মব হ্যাজ ডিসপার্স, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই কয়েকটা মুখস্থ করবেন, এগুলোর কোনো নিয়মের মধ্যে নাই, এগুলো পড়লে হয়ে যাবে। তো রাইট ফর্ম অফ ভার্বের আমাদের আমি যে শীট আপনাদেরকে শেয়ার করেছি, শীটটা আমি যেগুলো আলোচনা করলাম খুব সুন্দর করে খুঁটে খুঁটে শীটে লেখা আছে, একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো পড়ে ফেলবেন। আমাদের পাকিস্তান আমল আজকে আলোচনা করার কথা ছিল, আসলে টাইমটা অনেকটা ল্যাপস হয়ে গেছে, তো তা আজকে থাক, আমি পাকিস্তান আমল কালকে, মুক্তিযুদ্ধ এবং পাকিস্তান আমল একসাথে পড়াবো, কারণ এখন মুক্তিযুদ্ধে অনেক কম পড়া, বঙ্গবন্ধুর এগুলো বাদ দিলে আপনার মোটামুটি